ইনশাল্লাহ রেকর্ডিং হয়ে যাওয়ার কথা, এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমি আগেই সবকিছু সেট আপ করে রাখছিলাম। ওকে, তো আমি আপনাদের কাউন্টিং থেকে আর কি সব একেবারে প্রথম থেকে কাউন্টিং এ আমি এখান থেকে স্টার্ট করব। সো এক নম্বরে যে জিনিসটা এম সেকশনে সমস্যা হয়েছিল, তো যাই হোক আমি ইনিশিয়ালি আবার শুরু করতেছি। একটা হচ্ছে পারমুটেশন, আরেকটা হচ্ছে কম্বিনেশন। তো পারমুটেশন, যেটার জন্য আমার একটা অর্ডারড ওয়ে মেইনটেইন করতে হবে। যেমন আমরা এটাকে এভাবে থিঙ্ক করতে পারি, লেটস সে আমাদের টি-20 ক্রিকেটে নাজমুল হাসান শান্ত তো ক্যাপ্টেন। তো আমরা কি দেখি, যখন একটা উইকেট পড়ে যায় ওয়ান ডাউনে শান্ত নামে। তো এটা কি অর্ডারড ওয়েতে ব্যাটসম্যানরা নামে, নিশ্চয়ই কোনো বোলারকে র্যান্ডমলি আগে নামিয়ে দেওয়া হয় না। যারা প্রপার ব্যাটসম্যান সিকুয়েন্সিয়ালি বা সিরিয়ালি তারা আগে নামে, তারপরে যে বোলাররা নামে। তো এই যে যখন আমি এরকম ওয়েতে কোনো কিছু লাইক সাজাবো। আচ্ছা, আমাকে জাস্ট এক মিনিট দিবেন। তো যখনই আমরা এরকম কোনো কিছু অর্ডার ওয়েতে সাজাবো, তখনই তা আমরা সেখানে পারমুটেশন ইউজ করব। কম্বিনেশনের বেলায় যখন আমি কোনো কিছুকে চুজ করব এবং সেখানে যদি আমার অর্ডার মেইনটেইন করা প্রয়োজন না হয়, তাহলে সেখানে আমরা কম্বিনেশন ইউজ করব। পারমুটেশনের বেলায় আমরা পি লিখে থাকি, কম্বিনেশনের বেলায় আমরা সি লিখে থাকি। ওকে, এটুকু বুঝতে পারলে এখন লেটস সে আমি যদি জ্যাম বোর্ডটাতে যাই, পারমুটেশনকে এন এভাবে লেখে, এন পি আর, বা ছোট একটা দেখেন এন ফ্যাক্টোরিয়াল, বা ধরেন আমি এখানটাতে লিখলাম 6 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, আই গেস এটা সবার মনে থাকার কথা। 6 ফ্যাক্টোরিয়াল মানে 6, তারপরে গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। আগে আমি টার্মিনোলজি গুলোর সাথে পরিচয় করাই, দেন আমি ম্যাথে যাই। আই গেস দেখবেন এটা অনেক ইজিয়ার হয়ে গেছে, কালকের মতো আপনাদের ক্লামজি লাগার কথা না। কারণ কালকে আপনারা অনেকে আর কি বুঝেন নাই, তাই আমি এই টপিকটা আরেকবার রিপিট করছি। তো এখানটাতে যদি আমি গুণ করি তাহলে কি হবে, সবার আগে দেখেন 5 ছক 30, 30-এর সাথে 4 গুণ করলে কত হবে, 120। 120-এর সাথে 3 গুণ করলে 3 × 12 = 60, 660। আরো 2 গুণ করলে কত হবে, আই গেস 1320 হওয়ার কথা। আচ্ছা, 6 ফ্যাক্টোরিয়াল 720 আছে, হয়তোবা আমরা ক্যালকুলেশনে কোথাও না কোথাও আমি আর কি ভুল করছি। 5 ছক 30, 3 × 4 = 12, 3 × 12 = 36। হ্যাঁ, 720 হয়, আমি ক্যালকুলেশনে ভুল করছি। এটা 720 হয়। তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে কি, দেখেন এন ফ্যাক্টোরিয়াল মানে সবার আগে হবে এন, তারপরে কি হবে, তারপরে হবে n-1, তারপরে কি হবে n-2। তো এমন করে করে গুণ হইতে থাকবে, কত পর্যন্ত যাইতে থাকবে, যাইতে থাকবে আনটিল আমি 1 না পাইতেছি। ঠিক আছে, ওকে। এই দুইটা জিনিস আই হোপ সবাই জানি। আচ্ছা, সবাই জানার পর এখন আমি আপনাদেরকে আরেকটা রুলস শিখাই, কিন্তু এখানে এটাকে এভাবে লিখতে হবে। ধরেন আমি এখানটাতে বের করতে চাচ্ছি এই যে 10p6। তো আচ্ছা, তার আগে এটা মনে রাখবেন যে এই যে এই জিনিসটা, এটাকে একটা বক্সে আপনি নিতে পারেন, এটাকে আপনি একটা বক্সে থিঙ্ক করে রাখেন, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন সেকেন্ড বক্সটা আমি বুঝাইতেছি। তো ধরেন এই বক্স অনুযায়ী এখন এই যে 10p6, 10p6 মানে কি, আমি কি বলছিলাম ক্লাসে, সবার আগে আমি লিখবো 10, লিখার পর 10 থেকে পেছনের দিকে যাব, কয় ঘর অবধি যাব, 6টা ঘর অবধি যাব।
তো 10 এর পরে কে আসে? 9। 10 এর পরে 9 এর পরে কে আসে? 8। তারপর কে আসে? 7। তারপরে কে আসে? 6। তারপর কে আসে? 5। তো এখানটাতে খেয়াল করেন এখানে কয় ঘর গেলাম আমি? 1 2 3 4 5 6। পারমুটেশন অনুযায়ী আমরা এভাবে করি। তো 10p6 মানে কি? 10 9 8 7 6 5। এটাকে আপনি ধরেন দ্বিতীয় ব্লক হিসেবে, যেটা আমরা একটুখানি সামনেই শিখবো। এখন দেখেন মনে রাখবেন এই যে এই জায়গাটাতে, এই যে এখান থেকেই আমি আবার আসতেছি, এই জায়গাটাতে মনে রাখবেন এখানটাতে আমরা কি বলবো, এটা সবসময় মনে রাখবো, যদি আমাদের এরকম থাকে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n p n। এই জায়গায় আমরা আরেকটুখানি পরে আবার ব্যাক করতেছি, আমি জাস্ট প্রত্যেকটা টার্মিনোলজি তিনটা একসাথে আপনাদেরকে চাচ্ছি ধরিয়ে দিতে, এই জন্য হচ্ছে এভাবে দেখাইতেছি। সবার আগে কি দেখাইলাম আমি আপনাদেরকে? n ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল থাকলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়ালের মিনিং। যদি আমার কাছে এরকম থাকে 10p6, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আমি 10 থেকে শুরু করব, পেছনে যাব কয় ঘর? 6 ঘর যাব। ওকে, তো এই জিনিসটাকে এভাবে লেখা যায়, এই জিনিসটাকে এভাবে লেখে n p r। ওকে ফাইন। সো ফার এইটুকু বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? যদি না থেকে থাকে তাইলে একটুখানি সামনে আগাবো। তো অ্যাকর্ডিং টু স্লাইড, স্লাইডের অনুযায়ী, ঠিক আছে, একটা সূত্র আছে, স্লাইডের অনুযায়ী আমরা একটা সূত্রে যাই। এই যে আমরা এই সূত্রটাকে খেয়াল করব, ঠিক আছে, স্লাইডের অনুযায়ী এই সূত্রটাই যে এখানটাতে কি বলছে দেখেন। মনে রাখবেন স্লাইডের অনুযায়ী এইটুকের মিনিং হচ্ছে এইটুকের মিনিং হচ্ছে ধরেন এটাকে এইভাবে লেখা যায় স্লাইড অনুযায়ী, ধরেন এই যে এন পি আর। এনপিআর মানে কি? এনপিআর মানে হচ্ছে নিচেরটা আর, ঠিক আছে। এনপিআর মানে কি? এনপিআর মানে হচ্ছে এন গুণ এন মাইনাস ওয়ান গুণ এন মাইনাস টু এন মাইনাস আর প্লাস ওয়ান। এখন এটার সাথে এটাকে আমরা একটুখানি রিলেট করে দেখি, যে দেখি জিনিসটা ম্যাচ খায় কিনা। ওকে, তাহলে এখানে এটার সাথে যদি এটাকে রিলেট করি, তাহলে এখানে এন এর ভ্যালু কত আসতেছে? এন এর ভ্যালু আসতেছে হচ্ছে 10। এখানে আর এর ভ্যালু কত আসতেছে? আর এর ভ্যালু আসতেছে হচ্ছে 6। আচ্ছা, তো এখন এই এই সূত্র অনুযায়ী এখানে আমি বসাই, বসালে কি হবে? সবার আগে কে বসবে? 10। তারপরে কে বসবে? 9। তারপরে কে বসবে? 8। তো এরপরে এরকম ডট ডট আকারে যাইতে থাকলো, কত পর্যন্ত যাবে? যাবে হচ্ছে n মাইনাস আর, তার মানে কত? 10 মাইনাস 6 প্লাস 1। ওকে ফাইন। তো হইলে এখানে কি হবে? এখানে দেখেন এখানে কি হলো? 10, তারপরে গুণ হবে কত? 9, তারপর গুণ হবে কত? 8, তারপরে এভাবে ডট ডট আকারে গেল, যাওয়ার পর এখানে কি 10 মাইনাস 6, 10 মাইনাস 6 মানে কত? 4 প্লাস 1। তো 4 প্লাস 1 মানে অ্যাকচুয়ালি কত আসতেছে আমার এখানটাতে? 5 আসতেছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা যদি এই সূত্রটাকে, এই যে এই যেটা আমি এখানে যেটা লিখছি, এই যে ধরেন গ্রিন কালার মার্ক করা যে জোনটা,
এখানে আমি যে লেখাটা লিখছি এটা কি হইতো, সবার আগে 10, দেখছেন 10, তারপরে কি 9 9 8 8, এমন করে করে এরপরে কি আসবে 7, তারপরে কি আসবে 6, এরপরে এমন কত পর্যন্ত যাইতে পারবো আমি, 5 পর্যন্ত যাইতে পারবো। দেখেন আমার এখানে 5 পর্যন্ত ছিল। তাইলে এটা হচ্ছে জেনারেলাইজড একটা ইকুয়েশন, যে হচ্ছে npr থাকলে আমরা কি করব, কত পর্যন্ত যাব, n-r+1, বা আমি যেটা বাংলায় বলছিলাম যে 10p6 মানে কি 10 থেকে পেছনের দিকে 6 ঘর যাব। আই হোপ এতটুকু ক্লিয়ার থাকার কথা। এখন এই জায়গাটাতে খেয়াল করেন, এইখানে আমি কি লিখছি, n ফ্যাক্টোরিয়াল মানে কি, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে npn, এটা নিচেরটা কিন্তু n, npn মনে রাখবেন, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে npn। তো যদি হয় তাহলে এখানে r এর ভ্যালু কত, এখানে এই হিসাব অনুযায়ী আমার r ইকুয়ালস টু কত আসতেছে, r তো এই যে এটা, এই যে সবুজ কালার অংশটা r, তো r সমান সমান এখানে কি বসানো, n বসানো। তো এখন এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা এই ইকুয়েশনে ফেলি, তাহলে বলেন তো সবার আগে কি আসবে, সবার আগে এখানে কি, যে সেম ভাবে n, তারপরে কি আসার কথা n-1, তারপরে আসার কথা হচ্ছে n-2, তারপরে সূত্র অনুযায়ী কি আসবে n-r+1। তো এমন করে করে ধরেন গেল, যাওয়ার পরে এখানে কি আসলো n-r+1। ওকে, তো কি থাকতেছে n, n-1, n-2, তো n মাইনাস n মানে কত, এখানে r এর ভ্যালু কত, এখানে r এর ভ্যালু কত ছিল, এই যে npn যখন নিছি, ধরেন n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে কি npn, নিচেরটাও n, তাইলে এখানে r এর ভ্যালু কত ছিল, আমার n ছিল, তাইলে এখানে কি n মাইনাস r, তার মানে কি n মাইনাস n হইতেছে n মাইনাস n প্লাস 1, তাহলে এখানে আলটিমেটলি এসে কি হইতেছে n-1, n-2, n-n মানে কত 0+1, তার মানে ডট ডট দিয়ে লাস্টে কত হবে 1। দেখেন আপনার হুবহু হয়ে যে এটার মতোই আসতেছে n, n-1, n-2 ডট 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 1। তাইলে শুধু n ফ্যাক্টোরিয়াল মানেও হচ্ছে কি একটা পারমুটেশন, ওই পারমুটেশনটা কি npn। আর যদি আমি এটা এটা কখন হয়, n ফ্যাক্টোরিয়াল জিনিসটা কখন হয়, ধরেন আপনার কাছে 6টা স্পেস আছে এবং 6টা স্পেসেই আপনাকে 6টা সংখ্যাই বসাইতে হবে, তার মানে কি এটাকে কিভাবে লিখবো আমরা 6p6। তো n ফ্যাক্টোরিয়াল মানে কি, আমার কাছে n সংখ্যক স্পেসেস আছে, ওই n সংখ্যক স্পেসেস এর মধ্যে আমি n সংখ্যক বস্তুকে বসায়া আমি হচ্ছে রিঅ্যারেঞ্জড করব, তখন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। এখন ধরেন আপনার কাছে 10টা স্পেস আছে, ওখান থেকে আপনার 3টা স্পেস কাজে লাগবে, তখন হচ্ছে আমরা এটাকে এভাবে লিখি 10p3, মানে কি 10টা থেকে 3টাকে নিলাম, ঠিক আছে, বা এখানে কি 10p6 মানে কি 10টা থেকে 6টাকে নিলাম। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, 6 ফ্যাক্টোরিয়াল মানে মনে রাখবো 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6p6, মানে কি 6টা স্পেস থেকে আমি 6টা স্পেসকেই নিছি, ঠিক আছে। আর 10p6 মানে কি 10টা থেকে আমি হচ্ছে 6টাকে নিছি। তাই কখনো যদি শুধুমাত্র 6 ফ্যাক্টোরিয়াল লিখে দেখি, এটা মানে কি, এটা মানেই হচ্ছে যে 6টা থেকে 6টাকে নিতেছি, বা শুধু 5 ফ্যাক্টোরিয়াল লিখে দেখতেছি, তার মানে কি 5টা থেকে 5টাকে নিতেছি। পারমুটেশনের এই ছিল আমার ওভারঅল রুলস। পারমুটেশনের এগুলা কি বুঝতে পারছি সবাই, নাকি কিছু বাকি আছে বুঝতে, যে না স্যার আমি এই পোর্শনটুকু বুঝি নাই? যে কোনো একজন হলেও হবে, যে আপনি হাত তুলে লাগলে আমি আরেকবার বলে দিব, সমস্যা নাই। আচ্ছা, লেট মি অ্যাজিউম যে হচ্ছে সবাই বুঝতে পারছি। তো পারমুটেশন বুঝতে পারলে এখন এখানটাতে কম্বিনেশন কি দেখেন, এটা আপনাদের সাথে শেয়ার থাকবে, সো চাইলেই হচ্ছে আপনারা এটা কি দেখতে পারেন। আচ্ছা, ক্লাস কি কেউ কি করতেছি আদৌ? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, দ্যাটস এনাফ। আচ্ছা, তো এখন কম্বিনেশনের জন্য আমরা কি লিখি, লেটস সে কম্বিনেশনের জন্য আমরা লিখতেছি 10c6।
তো 10c6 এটাকে আমরা কিভাবে লিখি খেয়াল করব। 10c6 কে এভাবে লেখে, উপরে লেখে হচ্ছে 10 গুণ হচ্ছে 9 গুণ হচ্ছে 8 গুণ 7, তো লেখা যাচ্ছে না, গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে 5, আর নিচে বসে যাবে হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, এটা হচ্ছে কম্বিনেশনের জন্য। তো এইটাকে আমরা উপরের সাথে দেখেন, এই জিনিসগুলা আপনি চাইলে ক্যালকুলেটরে করে ফেলতে পারেন। জাস্ট আমি খালি বেসিক ধারণাটা দেওয়ার জন্য হচ্ছে এটা আমি করতেছি। আপনি জাস্ট আপনাদেরকে ক্লাসে শিখিয়ে দিয়েছি আমি যে কিভাবে ক্যালকুলেটর এটা করে ফেলতে হয়। তো দেখেন তো এই যে এই জিনিসটা একটুখানি আগে যে দেখেন 10 9 8 7 6 5, এই যে দেখছেন 10 9 8 7 6 5, তার মানে এখানে আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে, এখানে কিন্তু আমাকে বলছে কম্বিনেশন বের করতে। কিন্তু কম্বিনেশন বের করতে যায় আমরা কি ওইখানে কি পারমুটেশনের ভ্যালুগুলোকে ইউজ করতেছি তার মানে, তাই না? কারণ 10 9 8 7 6 5 গুণ করতেছি, এটাকে আমরা কি লিখতে পারি 10p6 লিখতে পারি। তাই হচ্ছে আমি এখানে লিখলাম 10p6। আর নিচে দেখেন 6 5 4 3 2 1, এই দেখছেন 6 5 4 3 2 1, এটা কি 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম না যে নিচের এটার পরিবর্তে? তাইলে কম্বিনেশনের বেলায়ও না জিনিসটা সেম ভাবে থাকে, কম্বিনেশনের বেলাও জিনিসটা এইভাবে থাকে, এন সি আর হিসেবে থাকে। তাইলে এটা কি হয়ে যাচ্ছে, এন একটা জেনারেলাইজড সূত্র কি হইতে পারে, জেনারেলাইজড সূত্র হইতে পারে, এটা হয় এটা এন পি নিচে হচ্ছে আর, নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। এটা সমান সমান কি এন সি আর, এই যে এন সি আর, এটা সমান সমান আমরা কি লিখতে পারি এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এন সি আর সমান সমান কি লিখতে পারি এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। এটা জাস্ট কম্বিনেশনের ভ্যালুগুলা কিভাবে ক্যালকুলেট করে, পারমুটেশনের ভ্যালুগুলা কিভাবে ক্যালকুলেট করে এটা দেখালাম। এখন হচ্ছে লেটস মুভ অন টু দা স্লাইড। আচ্ছা, এইখানটাতে এই যে দেখেন গতকালকে এই প্রবলেমটাতে অনেকের সমস্যা হয়েছিল। তো সবার আগে আমরা একটা এই প্রবলেমটা দেখে আসি। এখানে কি বলছে, হাউ ডু উই চুজ 6 স্টুডেন্টস আউট অফ 10 এন্ড অ্যারেঞ্জ দেম ইন ওয়ান লাইন। মানে কি বলতেছে, আমি হচ্ছে 10 জন স্টুডেন্ট থেকে 6 জন স্টুডেন্টকে সিলেক্ট করব। তো সিলেক্ট করে তাদেরকে আমি লাইনে সাজাবো। তো যখনই আমি তাদেরকে লাইনে সাজাবো, কাউকে তো আগে দিব বা কাউকে তো আমি পরে দিব, তাই না? এমন তো হবে না যে, মানে এটার কি একটা লাইনে যখন আমি কাউকে সাজাতে যাব তখন আমার কি দরকার হবে যে কাউকে আগে বা কাউকে পরে। তো যখনই কাউকে আমি আগে বসাবো বা কাউকে আমি পরে দাঁড়া করাবো, তখন কি আমাকে একটা অর্ডার মেইনটেইন করতে হবে যে এই তুমি এখানে আগে দাঁড়াও, তুমি খাটো বা তুমি লম্বা, এই হিসাব অনুযায়ী। তো হচ্ছে এটা কি একটা পারমুটেশন, কেন? কারণ কি আমার এখানে একটা অর্ডার ওয়েতে ডাটা সাজাইতে হইতেছে। তো এই কারণে এখানে হচ্ছে ওরা পারমুটেশন ইউজ করছে। দেখেন 10 জন থেকে 6 জনকে লাগবে। তো যদি আমার 10 জন থেকে 6 জনকে লাগে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমি কি বলছিলাম, যেটা হয়ে যাবে কি 10 পি 6। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার 10 জন থেকে 6 জনকে লাগতেছে, দ্যাটস ওয়াই এটা কি 10 পি 6। তো 10 পি 6 ক্যালকুলেটর 10 পি 6 মানে কি, এটা আমি অলরেডি হচ্ছে আপনাদেরকে ওই স্লাইডের মধ্যে মানে এক্সাম বোর্ডের মধ্যে দেখাই আসছি। এই যে 10 পি 6 মানে কি 10 গুণ 9 গুণ 8 7 6 5, দেখবেন স্লাইডেও সেম সফটওয়্যার দেয়া আছে 10 9 8 7 6 5। আই হোপ এটা ক্লিয়ার থাকার কথা। প্রবলেমটা হয়েছিল আমাদের এই ম্যাথটাতে, যেটা আপনাদের বুঝতে অনেকের কষ্ট হয়েছিল। এই ম্যাথটাতে কি বলছে, হাউ ডু উই চুজ 6 স্টুডেন্টস এন্ড ফর্ম এ কমিটি। এখানে দুইটা পার্ট, এই ম্যাথটার পার্ট হচ্ছে দুইটা। একটা পার্ট কি, আমাকে হচ্ছে সবার আগে একটা কমিটি বানাইতে হবে, ঠিক আছে?
তো কমিটিটা যখন আমি বানাবো, ধরেন আপনি যখন হচ্ছে ধরেন আপনি যখন হচ্ছে কোন একটা কমিটি বানাইতেছেন, ধরেন আপনি ইলেকশন করতেছেন, হ্যাঁ, তো ধরেন মন্ত্রীর জন্য 4 জন ব্যক্তি দাঁড়াইছে। তো আপনি ওই 4 জনের মধ্যে কাউকে কি অর্ডার ওয়েতে সিলেক্ট করেন বা অর্ডার ওয়েতে ভোট দেন, নাকি আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন? অফকোর্স আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন। তো এটা হচ্ছে এই ম্যাথটার দুইটা পার্ট, যে হচ্ছে আপনি 10 জন থেকে 6 জনকে চুজ করতেছেন। তো ধরেন আপনি হচ্ছে একটা কমিটি বানাইতেছেন, যেখানে হচ্ছে পরবর্তীতে যে কমিটির পদবিগুলো হবে, প্রথমেই না, ঠিক আছে? তো হচ্ছে হ্যাঁ, নৌকা আর কি। তো যেটাই হোক, তো হচ্ছে যে ধরেন আপনি একটা এমপি কে সিলেক্ট করছেন। কিভাবে সিলেক্ট করছেন? ভোটের মাধ্যমেই তো সিলেক্ট করছেন। তো যখন ভোট দিছেন তখন কি অর্ডার ওয়েতে ভোট দিছেন? প্রথম ব্যক্তি, ধরেন এ নাম্বার ব্যক্তি, মানে ধরেন হচ্ছে 3 জন ব্যক্তি ভোটে দাঁড়াইছে, তাদের নাম হচ্ছে যথাক্রমে এ বি সি। তো হচ্ছে আমরা ধরেন প্রায় 50 জন সাধারণ মানুষ আছি। তো আমরা কি এভাবে ভোট দিব? এই তুমি যে সবার আগে এতে দিবা, তারপরের জন বিতে দিবা, তারপরের জন সিতে দিবা, এভাবে কেউ ভোট দেয়? নাকি হচ্ছে যে যাকে ইচ্ছা তাকে ভোট দেয়? তা আমরা তো যে যাকে ইচ্ছা তাকে ভোট দেই। এই জন্য হচ্ছে কি করি, ধরেন এটাকে আপনি এই কোশ্চেনের প্রথম পার্টটা, এই যে হাউ ডু উই চুজ 6 স্টুডেন্টস আউট অফ 10, এই জিনিসটুকুকে, এই যে কি জানি বলে, এই পোর্শন, এই নীল কালার অংশটুকুকে বাদ দিন, আপনি জাস্ট প্রথম অংশটুকুকে চিন্তা করেন। এই প্রথম অংশটুকুকে আমি থিঙ্ক করলে আমি কি র্যান্ডমলি যাকে খুশি তাকে নিতে পারি, বা যাকে খুশি তাকে ভোট দিতে পারি? এখন ভোট দিয়ে তাদেরকে আমি নির্বাচন করলাম, মানে নির্বাচিত করলাম। নির্বাচিত করার পরে যে তারা যেভাবে মন চায় সেভাবে কমিটি বানাক, ওইটা পরের হিসাব। বাট আগে তো তাদেরকে আমার নির্বাচন করতে হবে। তো আগে তাদেরকে হচ্ছে, আচ্ছা এগুলা 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 মনে করেন রেকর্ডিং এ বলা যাবে না, যেগুলো আপনার আর কি মেসেজে লিখতেছেন। যাই হোক, তো হচ্ছে এখানে কি বলতে চাচ্ছি আমি, যে ধরেন হচ্ছে আপনি 3 জন ব্যক্তি ভোটে দাঁড়াইছে, ধরেন হচ্ছে এ বি সি। তো হচ্ছে আপনি এখন তাদেরকে চুজ করতেছেন। তা আপনি যখন তাদেরকে চুজ করবেন, আপনি তো তাদেরকে র্যান্ডমলি চুজ করবেন, তাই না? তো এই ম্যাথটা দুইটা পোর্শনে ডিভাইডেড। প্রথম পোর্শনটা হচ্ছে কি, প্রথমে আমি 6 জনকে চুজ করব, চুজ করার পরে যে আমি কমিটিটা বানাবো। তো যখন আমি কমিটি বানাই, কমিটি বানানোর ক্ষেত্রে কি থাকে, আমার অনেকগুলো পদবি থাকে না, ডেজিগনেশন থাকে না, সভাপতি, সহসভাপতি, তারপরে অ্যাসিস্ট্যান্ট, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, অনেক কিছু থাকে। তখন যে হচ্ছে অর্ডার হইতে সাজাবো। তো এই ম্যাথটার পার্ট হচ্ছে দুইটা। প্রথম পার্ট যেটা, যে আমি 10 জন থেকে 6 জনকে চুজ করব, এই পার্টটা হচ্ছে কম্বিনেশনের। কারণ কি, আমি 10 জন থেকে 6 জনকে যে কোনো উপায়ে চুজ করতে পারি র্যান্ডমলি। চুজ করার পরে যায় যখন তাদের মধ্যে কমিটি বানাবো, তখন যায় হচ্ছে পারমুটেশন আসবে। এতটুকু কি বুঝতে পারছি, নাকি এমন একজনও আছি যে নাকি হচ্ছে এই জায়গাটুকু বুঝি নাই, যে স্যার না কি বলছেন আমি কিছুই বুঝি নাই? হ্যাঁ অয়ন, বুঝি নাই নাকি এমনি এমনি হাত তুলছি? আমি অয়নের কথা অ্যাকচুয়ালি শুনতে পারি নাই। স্যার এবার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শুনতে পারতেছি, বলেন। স্যার মানে একটা কোশ্চেন ছিল স্যার, পারমুটেশন করি বা কম্বিনেশন করি স্যার, মানে অ্যান্সার সেম আসে না স্যার? না, অ্যান্সার সেম আসবে না। মানে পারমুটেশন এন, করলে স্যার, আমরা একটুখানি আগে সূত্রগুলো দেখলাম না, সূত্রগুলো তো ডিফারেন্ট। তো হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশনের ভ্যালুস আলাদা আলাদা আসবে। স্যার এন পি আর এন সি আর দুইটাই স্যার ওই ফ্যাক্টরিয়াল দিয়ে করি, মানে সেক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু হচ্ছে এনপিআর এর ক্ষেত্রে আমরা কোনো কিছু ডিভাইড করি না, সিআর এর ক্ষেত্রে কিন্তু আবার আমরা ডিভাইড করি। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তো হচ্ছে এইখানটাতে এটা কি সবাই বুঝতে পারছি যে এখানে ম্যাথের দুইটা পার্ট? একটা পার্ট হচ্ছে কি 6 জনকে আমরা চুজ করব, এটা র্যান্ডমলি হবে, এটার জন্য হচ্ছে কম্বিনেশন। আর যখন কমিটি বানাবো তখন হচ্ছে পারমুটেশন, কারণ কমিটির ক্ষেত্রে অর্ডার ওয়েতে সিলেক্ট করতে হবে। আচ্ছা, যেহেতু আমার এরিয়াতে আজান দিচ্ছে, সো একটুখানি আমরা স্টপ থেকে দেন স্টার্ট করি।
আচ্ছা আমরা আবার স্টার্ট করি। তো এই ম্যাথের প্রথম পার্টটা কি ছিল? প্রথম পার্টটা ছিল হচ্ছে যে আমি আচ্ছা আপনাদের গ্রুপে এখনো জিজ্ঞাসা করতেছেন ক্লাস কি শুরু হয়েছে কিনা, কেন? ক্লাস তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো হচ্ছে এখানটাতে খেয়াল করেন, তো প্রথম পোর্শনটাতে কি হচ্ছে যে এইটুকের জন্য যে হাউ ডু উই চুজ 6 স্টুডেন্টস আউট অফ 10, তো কি 10 জন থেকে 6 জনকে চুজ করলাম, এটুক হলো কম্বিনেশন। এখন দেখেন এখানে আমার টাস্কটা সম্পূর্ণরূপে কমপ্লিট হবে কখন? যখন হচ্ছে আমি 10 জন থেকে 6 জনকে চুজ করব এবং কমিটিও গঠন করব। তার মানে আমার এইখানের এই টাস্কটা যদি দুইটা পোর্শনে ডিভাইডেড হয়, এটা যদি ফার্স্ট টাস্ক হয়, এটা যদি সেকেন্ড টাস্ক হয়, তাইলে কি আমার এখানে দুইটা টাস্কই কমপ্লিট করা লাগতেছে। তার মানে যেহেতু আমার এখানে দুইটা টাস্কই কমপ্লিট করা লাগতেছে, সবগুলো টাস্ক কমপ্লিট করা লাগতোই মাস্ট। কোন রুলে? প্রোডাক্ট রুলে নাকি সাম রুলে? অফকোর্স প্রোডাক্ট রুলে ছিল। তো প্রোডাক্ট রুল মানে কি হবে? গুণ হবে। গুণ হবে, কত গুণ হবে? এই যে এখানে বলছে না ফর্মে কমিটি, তো কমিটিতে কয়জন থাকবে? 6 জন স্টুডেন্টকে চুজ করে কমিটি বানাইতেছি, তার মানে কি 6 জন থাকবে। তো 6 জনের মধ্যে 6 জনকে পদ দিব, তার মানে কি 6p6 অথবা কি 6 ফ্যাক্টোরিয়াল। এটা করলে যা ভ্যালু আসবে দেখবেন 210 হয়ে গেছে। আই হোপ বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী স্লাইডটাতে যদি আমি যাই, দেখি। হ্যাঁ, তো এই ম্যাথটা আই হোপ ক্লাসে সবাই বুঝতে পারছিলেন যে হচ্ছে এটা দুই সেকশনে, আমার কোনো সমস্যা নাই যে কত ওয়েতে আমি গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল দিতে পারবো 8জন রানারকে। তো হচ্ছে ধরেন আপনার কাছে 8জন ব্যক্তি মানে 8জন রানার আছে, মানে কি যারা নাকি দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে? তো হচ্ছে 8জন থেকে, আচ্ছা আমাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি মেসেজ দিচ্ছেন যে হচ্ছে ক্লাস শুরু করবেন কখন, বাট আমি তো ক্লাসটা স্টার্ট করে দিয়েছি। আর এটা তো আচ্ছা, আপনারা যারা আছেন আপনাদের কাছে কি নোটিফিকেশন যায়নি ক্লাস শুরু 10 মিনিট আগে, 7:30-এর আগে? জি স্যার আসছে। স্যার আসছে। হ্যাঁ, তাহলে আই হোপ সবার কাছেই গেছে। যাই হোক, তো হচ্ছে দেখেন এখানে কি 8জন রানার আছে। 8জন থেকে আপনি দেখেন তাদেরকে আপনি হয় গোল্ড দিবেন, নয়তো সিলভার দিবেন, নয়তো ব্রোঞ্জ দিবেন। তো যখন যে ফার্স্ট হবে তাকেই তো গোল্ড দিবেন, যে সেকেন্ড হবে তাকেই তো সিলভার দিবেন, যে থার্ড হবে তাকেই তো ব্রোঞ্জটা দিবেন। তো হচ্ছে কি তার মানে কি এখানেও আমার ডাটাটাকে কি থাকতে হবে? একটা সর্টেড ওয়েতে থাকতে হবে, যে ফার্স্ট হবে তাকে দিব, যে সেকেন্ড হবে তাকে এটা দিব। তো এটার জন্য কি হবে? এখানে পারমুটেশন হবে। তো আপনার কাছে রানার আছে কয়জন? 8জন, বাট তাদের জন্য গিফট আছে কয়টা? 3টা। দ্যাটস ওয়াই 8p3। এখানের অ্যান্সারও 8p3 থাকার কথা। এত স্লো কেন কাজ করতেছে? এটা অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা যাই হোক, দেখেন 8জন থেকে 3জন, তার মানে কি 8p3। তো তারপরে স্লাইডটাতে খেয়াল করেন, এখন যদি হচ্ছে এই 8জন থেকে আমি যদি একজনকে যদি হচ্ছে ফিক্সড করেই দেই, যে হচ্ছে উসাইন বোল্ট, যে হচ্ছে অলরেডি চ্যাম্প, তা আমি বলেই দিলাম যে উসাইন বোল্ট হচ্ছে চ্যাম্প, তার মানে উসাইন বোল্ট হচ্ছে কি আপনার গোলটাকে নিয়ে নিছে। তাইলে এখন মানুষ আছে কয়জন? উসাইন বোল্ট তো নিয়ে নিছে, তাহলে 8জন থেকে একজন উসাইন বোল্ট নিয়ে নিছে, তাহলে মানুষ আছে কয়জন? 7জন। আর আপনার কাছে এখন প্রাইজও আছে কয়টা? 2টা। তার মানে এটা হবে হচ্ছে 7p2। হ্যাঁ, পেন ইউজ করাটা একটা পেইনফুল থিং। এটার জন্যই আগের স্লাইডে এভাবে বলা ছিল যে যখন এটা উসাইন বোল্ট হবে তখন এটার অ্যান্সার কি হয়ে যাবে? দেখেন উসাইন বোল্ট হলে অ্যান্সার হয়ে যাবে 7p2। 7p2 মানে কি? 7p2 দেখেন এখানে আমি যদি লিখি আরেকবার, এখানে আমি লিখলাম 7p2। 7p2 মানে হচ্ছে 7
এরপরে এক ঘর, মানে মোট 7 থেকে 2 ঘর যাবে, যে এক ঘর 2 ঘর, 7 আর 6, which is 42। আচ্ছা, এরপরে স্লাইডটাতে যাই। আমি মনে হয় এটাকে পোস্ট টুলবার করে এভাবে বুঝাইলে এখন বেটার হবে। দেখো স্যার আগেরটাতে স্যার পারমুটেশন কেন হলো কম্বিনেশন না হয়ে? কারণ হচ্ছে এটার মধ্যে দেখেন, প্রথমত একজনকে ফিক্স করে দিছেন যে হচ্ছে উসাইন বোল্ট, পরের দুজনকে যে প্রাইজ দিবেন সেটার জন্য কি সেকেন্ড জনকে সিলভার দিবেন, থার্ড জনকে ব্রোঞ্জ দিবেন। তো কি অর্ডার ওয়েতে তো দিতে হবে না, এই জন্য হচ্ছে এখানে পারমুটেশন হয়েছে। বুঝতে পারছি? এইখানটাতে খেয়াল করবো, আমি হচ্ছে চাই যে আমি এই প্রবলেমটা আমি হচ্ছে ওখানে নিয়ে যাই। দাঁড়া, এটার যেহেতু অনেক ভ্যারিয়েশন, মানে এই প্রবলেমটা আমি ওখানে নিয়ে যাই। আজকে যদি 9টার একটু বেশিও হয়, কাইন্ডলি একটুখানি আজকে ক্লাসটা শেষ করবো, কারণ আজকে ক্লাসে থাকলে আই গেস সিলেবাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানটাতে এই ম্যাথটার ক্ষেত্রে দেখেন, এইখানে আমি ভ্যারিয়াস হইতে লিখতে পারি। কিভাবে ভ্যারিয়াস হইতে আমি লিখতে পারি? যে আমাকে এখানে স্ট্রিং বলছে, স্ট্রিং মানে এখানে কিভাবে বলছে এবিসি, তার মানে এটার যে ফরম্যাটিংটা দিছে এবিসি, এটা প্রথমে এ, দ্বিতীয়তে বি, তৃতীয়তে সি, এই ফরম্যাটিং এ থাকতে হবে। তো এখানে মেসেজটা কি ছিল? মেসেজটা ছিল হচ্ছে এবিসি ডি ই এফ জি এইচ, এটা ছিল নরমাল মেসেজটা, ঠিক আছে? তো হচ্ছে এখন ধরেন আমি চাইতেছি কি এটাকে আমি এভাবে লিখবো, সবার আগে দিলাম সি, তারপরে দিতে হবে না, সরি, সবার আগে দিলাম ধরেন হচ্ছে ডি, তারপরে দিতে হবে হচ্ছে এবিসি, তারপরে ধরেন দিলাম হচ্ছে জি এইচ এফ ই। এমন হওয়া সম্ভব, বা প্রথমে দিলাম এফ ই জি, তারপরে দিলাম হচ্ছে এবিসি, তারপরে দিলাম হচ্ছে এইচ। মানে কি স্ট্রিং যেহেতু বলছে, তার মানে কি আমাকে প্রথমে এ, দ্বিতীয়তে বি, তৃতীয়তে সি, এইরকম ফরম্যাটিং এ কয়টা পারমুটেশন হইতে পারে এটা দেখাইতে বলছে। আর এখানে কোশ্চেনে বলেই দিছে যে পারমুটেশন, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি এরকম ভ্যারিয়াস ভ্যারিয়াস হইতে পারে, ঠিক আছে? ধরেন আপনি যদি এরকম আরো লিখেন, ধরেন আপনি প্রথমে লিখছেন কি জি, তারপরে কি লিখলেন ধরেন ডি, তারপরে কি হইতে হবে এ বি সি, তারপরে কি হবে এফ ই এইচ, বা এটা এমনও হইতে পারে জি এফ ই এইচ, আর কে কে বাকি আছে 2 3 4 ডি, লাস্টে এবিসি, এভাবেও থাকতে পারে। তার মানে কি করতে হবে আপনাকে, এবিসি একটা স্ট্রিং এর কথা বলছে। স্ট্রিং মানে কি আমাকে প্রথমে এ, দ্বিতীয়তে বি, তৃতীয়তে সি, মানে যে ফরম্যাটিং এ দিছে সেই ফরম্যাটিং এ থাকতে হবে। তো যদি তাই যদি থাকি, এই লেটার গুলোকে আমি একটু আলাদা আলাদা করে লিখি, তাহলে বুঝাইতে আমার সুবিধা হবে। হ্যাঁ, লাস্টেরটা থেকেই বুঝে। তাহলে এখানে কি এই তিনটা মিলে হচ্ছে একটা, আর এরা কি ইন্ডিভিজুয়ালি একটা একটা। তাহলে এখানে মোট কয়টা হইলো? 1 2 3 4 5, আর এই তিনটা মিলে একটা, মোট হইলো কয়টা? 6টা। তার মানে এখানে আমি এটাকে কত ওয়েতে সাজাইতে পারবো? আমি এটাকে মেইনলি 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজাইতে পারবো। এই যে এইভাবে ধরেন হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে এটাকে আমি সাজাইতে পারবো প্রথমটার জন্য। এখন আমি ধরেন দ্বিতীয় প্রবলেমটা দেখাই। দ্বিতীয় প্রবলেমটা কি ছিল? 17 নম্বর স্লাইডে দেখেন যে আমি এবিসি একসাথে থাকবে এমন কয়টা ওয়েতে সাজাইতে পারবো? আগেরটার বেলায় কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু একটা স্ট্রিং ছিল, মানে স্ট্রিং ছিল পুরোটা। স্ট্রিং ছিল পুরোটা মানে কি, যে হচ্ছে আমার এইখানে এবিসি ফরম্যাটিং এ থাকতে হবে, অন্য কোনো ফরম্যাটিং এ থাকা যাবে না। কিন্তু এখন কি বলছে যে আমাকে এমন ভাবে সাজাইতে হবে যাতে হচ্ছে এবিসি একসাথে থাকে। এখন দেখেন আমি এখানে ঠিক এবিসি লিখলাম, ঠিক আছে? এখানটাতে ধরেন হচ্ছে আমি এভাবে লিখলাম বিসিএ,
এখানে এটার মানেও কি, এটার মানে কিন্তু কি এবিসি কিন্তু একসাথেই আছে। এখানে এর টুকের মানে কি, এখানে এবিসিও কিন্তু কি একসাথেই আছে। বিসিএ এবিসি কিন্তু একসাথেই আছে। বা বিএসি এখানেও এবিসি কিন্তু কি একসাথেই আছে, তাই না? বা হচ্ছে সিএবি এখানেও এবিসি কিন্তু কি একসাথেই আছে। তো এই ক্ষেত্রে আমরা এই ম্যাথটাকে কিভাবে সলভ করব? আমরা সেম কাজটা করব। কি করব? এই এবিসি তিনটাকে আমি একটা ধরে নিব, ঠিক আছে, আর এগুলাকে একটা ধরবো, 1 2 3 4 5, মোট হইলো কয়টা? 6টা। দেখেন 1 2 3 4 5, মোট হইলো 6টা। আচ্ছা, লিখলাম 6 ফ্যাক্টোরিয়াল। এখন 6 ফ্যাক্টোরিয়াল কখন? যখন হচ্ছে শুধু প্রথমে এ, দ্বিতীয়তে বি, তৃতীয়তে সি, যখন আমি ফিক্স করে দিতেছিলাম। এখন কিন্তু কি আমি ফিক্স করতেছি না, এখন কিন্তু কি এরা নিজেরাও কি নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জড হইতে পারে। প্রথমে এ আসতে পারে, এ সবার লাস্টে আসতে পারে, বি সবার আগে আসতে পারে, বি মাঝখানে আসতে পারে। এরা কি নিজেরাও কি নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জড হইতে পারে। এই কারণে গুণ হবে এখানে। এখানে আবার নিজেদের মধ্যে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাই হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এই যে 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তো পরের ম্যাথটাতে যদি যাই, পরের ম্যাথটাতে বলছে যে হচ্ছে আমাকে এমন ভাবে নিতে হবে যাতে হচ্ছে এ বি সি একসাথে না থাকে, মানে আবার সবগুলাই যে সেপারেটেড থাকবে এটাও বলে নাই। এই ম্যাথটার জন্য যদি হচ্ছে আমি সলভ করি, সেই ম্যাথটা দেখি ওটাকে ওইখানে করা যায় কিনা, ওইখানে করা গেলে ভালো হবে। এটা নিচ দিয়েই করি, হ্যাঁ, এখানে বুঝতে পারবেন প্রপারলি। এখানে বলছে কি এবিসি সেপারেটেড না, মানে এট লিস্ট একজন যাতে আলাদা থাকে। তো একজন যাতে আলাদা থাকে মানে কি, আমি যদি এখানে সেম জিনিসটাকে ধর যদি আমি নেই, মানে হচ্ছে ধরেন এখান থেকে বি এ কে আমি একসাথে রাখছি, ধরেন হচ্ছে এখানে কি আমি সি কে আলাদা করে দিছি, বা হচ্ছে এখানে আমি এবি কে বা বিসি কে একসাথে রাখছি, একে সবার লাস্টে এসে আমি আলাদা করে দিছি, বা এখানে হচ্ছে সিবি কে একসাথে রাখছি, একে সবার লাস্টে এসে আলাদা করে দিছি, বা হচ্ছে এখানে এসি কে একসাথে রাখছি, বি কে ধরেন আমি এখানে দিয়ে দিছি। এখন এটা বলছে এই ম্যাথটার কথা বলছে, তাইলে এখানে কি বলছে? মেইনলি বলছে এবিসি একসাথে নাই এমন। তাইলে দেখেন আমি যদি টোটাল কত ওয়েতে সাজানো যায় এটা যদি বাইর করি, বের করে ওখান থেকে যদি মানে যত ওয়েতে সাজাইতে পারলাম ওদের মধ্যে এবিসি কতগুলা জায়গায় একত্রিত আছে ওইটাকে যদি বাদ দিয়ে দিই, তাইলেই কি আমি পেয়ে যাই না যে এবিসি কতগুলা জায়গায় একত্রিত নাই। আমি যেটা বুঝাইতে চাইতেছি, এখানে 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 সংখ্যা আছে কয়টা? 8টা অ্যালফাবেট, তাই না? এখানে অ্যালফাবেট আছে হচ্ছে 8টা। 8টা, তো আমি টোটাল সাজাইতে পারি হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। 8 মানে টোটাল সাজাইতে পারি। তো টোটালটা থেকে যদি হচ্ছে আমি এবিসি কতগুলাতে একত্রিত আছে ওগুলাকে যদি বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি পাওয়া যায় যে এবিসি কতগুলা জায়গায় একত্রিত নাই। লাইনটা কি বুঝতে পারছি সবাই? আরেকবার বলেন। ধরেন আমি এখানে যেটা বলতেছি যে এবিসি একত্রিত আছে, আমি তো এই যে এখানে এই যে এটা বের করলাম, এই যে এবিসি একত্রিত আছে 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। আমি দেখলাম এদেরকে সাজানো যায় টোটাল কত ওয়েতে? 8 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, 8টা শব্দকে। তো এই টোটালটা থেকে এবিসি যতগুলা জায়গায় একত্রিত আছে ওইটাকে যদি বাদ দিয়ে দিই, তাইলে তো আমি পাওয়া যাই এবিসি কতগুলা জায়গায় একত্রিত নাই। বুঝতে পারছি কি?
হ্যাঁ, তো এখানে এটাই করছি। দেখেন আমি টোটাল সাজাইতে পারি হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, বাদ দিয়ে দিছি কি এবিসি কতগুলা জায়গায় একত্রিত আছে। তো এর পরের ম্যাথটা কি ছিল? পরের ম্যাথটা যেটা ছিল যে এখন এ আগেরটার বেলায় কি ছিল, আগেরটার বেলায় এ বি একসাথে ছিল, সি আলাদা ছিল, বা বি সি একসাথে ছিল, এ আলাদা ছিল। এই ম্যাথটার বেলায় বলছে যে আমাকে এ বি আর সি তিনটাই তিনটে স্পেসে থাকতে হবে। তো তিনটে স্পেসে থাকতে হবে মানে কি, এই যে এই ম্যাথটার বেলায় তিনটে একত্রিত থাকতে হবে মানে হচ্ছে আপনি দেখেন এইখানটাতে ধরেন আমি যদি এখন এখানে যদি লিখি, লেটসে সবার আগে লিখলাম বি, তারপর লিখলাম সি। আচ্ছা এবিসি এর কাহিনী যেহেতু, তাহলে সি লেখা যাবে না, ধরেন লিখলাম হচ্ছে ডি, তারপর লিখলাম জি, তারপর লিখলাম এইচ 2 3 4, তারপর লিখলাম ই, তারপর লিখলাম এফ। তাহলে এখন এখানটাতে দেখেন এবিসি মানে বি কেন লিখলাম, হ্যাঁ তাহলে এই পজিশনটাতে দেখেন এখন আমি এবিসি কে কোথায় কোথায় ইনসার্ট করতে পারি, এইখানেই করতে পারি, এইখানে করতে পারি, এইখানে করতে পারি। তাইলে তো কি এবিসি ফুললি সেপারেটেড থাকতেছে, মানে এ বি বা এ সি বা বি সি বা এ বি কেউই একসাথে থাকতে পারবে না, এরা আলাদা আলাদা থাকবে। তো ধরেন এখন বলতে পারেন স্যার এটা কি এমন হইতে পারে এ ডি জি বি, হ্যাঁ এমনও হইতে পারে। তাইলে কি হইতো, তখন এই ঘরটাতে কেউ বসতো না, তখন কি হইতো এই ঘরটাতে ধরেন এ বসলো, এই ঘরটাতে ডিজি, তারপরে যে এই ঘরটাতে বি বসলো, এরকম হইতেই পারে, এটাও অ্যাপ্লিকেবল। বাট আমাকে কি বলছে, এ বি আর সি পাশাপাশি একত্রিত বসবেই না, এদের মাঝখানে কেউ না কেউ থাকবে। তাহলে আমি এখন এই ইমেজ অনুযায়ী এখানে বাকি শব্দ আছে কয়টা, 1 2 3 4 5টা, এই বাকি 5টা শব্দের মাঝখানে ফাঁকা জায়গা আছে কয়টা, 6টা, 1 2 3 4 5 6। এই 6টা জায়গায় হচ্ছে আমি এবিসি কে অ্যাসাইন করতে পারি, তাইলে কি এর একত্রিত থাকবে না। তো এই 6টা জায়গার মধ্যে আপনি লেটার বসাতে যেতেছেন কয়টা, তিনটা, একটা এ একটা বি একটা সি, তার মানে এটা হচ্ছে কত 6p3 গুণ এই সংখ্যাগুলো নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হইতে পারে না। লাইক আমি এখানে লিখছি ডিজি, এটা তো জিডিও হইতে পারতো, বা এইচ ডিজি বা জিএফএফ মানে জিএফই, মানে এরা কি নিজেদের মধ্যেও কি রিঅ্যারেঞ্জ হইতে পারতো, যেটা এই সব জায়গাগুলোতে কইরা আসছি। তো ওরা নিজেদের মধ্যে হইতে পারে কয়টা সংখ্যা আছে, এখানে 5টা সংখ্যা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এই যে এই ম্যাথটা হচ্ছে এটা 5 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে কি ওই তিনটা জায়গার মধ্যে, সরি 6টা জায়গার মধ্যে 3টা জায়গায় আপনি এবিসি কে বসাইতেছেন। ওকে, এখন ধরেন যদি আমি এই ম্যাথটা যদি সলভ করি, আমি 5 ফ্যাক্টোরিয়াল কিভাবে হলো স্যার? 5 ফ্যাক্টোরিয়াল হইলো, এখন দেখেন আমি এখানটাতে কি লিখছি, ডিজি এইচ ই এফ, তাই না? দেখেন আমি এখানটাতে কি লিখছি, ডিজি এইচ ই এফ, এরা তো এরকম করেও তো হইতে পারে, এইচ এফ ই ডি জি এইচ জি ডি এফ ই ই ডি এইচ জি এফ, এমন করে করে হইতে পারে না? এই কারণে এটা 5 ফ্যাক্টোরিয়াল হয়েছে, কারণ কি তারা নিজেরা নিজেদের মধ্যে কি হতে পারে, শাস্তেছে। বুঝতে পারছি? নিজেরা স্যার নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জিং, স্যার এটা 6p3 এর মধ্যে চলে আসছে না? না 6p3 এর মধ্যে আসতেছে শুধুমাত্র এবিসি, যে এই 5টা শব্দের মানে আগে পিছে 6টা স্পেস আছে যেখানে আমি এবিসি কে বসাইতে পারবো। এই কারণে ওই 6টা স্পেস থেকে 3টার মধ্যে আমি এবিসি কে বসাবো, এই কারণে হচ্ছে 6p3।
আর এই 5টা শব্দ নিজেদের মধ্যেও তো রিঅ্যারেঞ্জ হইতে পারে, এই কারণে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। ও জি স্যার, ওই বুঝতে যে পারছি। অনেকটা ধরতে পারেন এই যে এটার মতো, এই যে এবিসি ধরছিলাম না, যে হচ্ছে কোথায় কোথায় এবিসি একত্রিত থাকবে। তো এই যে এখানে কি এবিসি কি নিজেদের মধ্যে কি রিঅ্যারেঞ্জ হয়েছিল না, সি এ বি বি এ সি, ঠিক না? এই যে এখানটাতে জি স্যার। তখন কি ধরছিলাম নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ কি ধরছিলাম, 3 ফ্যাক্টোরিয়াল ধরছিলাম না। এটাই যে এটাই এই যে ডি জি এইচ এফ ই, এরা কি নিজেরা নিজেদের মধ্যে কি 5 ফ্যাক্টোরিয়াল হইতে, আর এদের আগে পিছে মোট 6টা স্পেস আছে। ওই 6টা স্পেসে এবিসি কে বসাইলে তারা তিনজনই আলাদা থাকবে, এবং এই জন্য হচ্ছে 6p3। স্যার বুঝতে আরেকটা পারছি? কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, বলেন। এখানে স্ট্রিং বলতে কি বোঝানো হয়েছে আমি বুঝতেছি না স্যার। স্ট্রিং বলতে বুঝাইতেছে ওরা আমাকে ডিরেক্ট যে ফরম্যাটিং এ দিছে ওই ফরম্যাটিং এ থাকবে। লাইক এখানে এবিসি বলে দিছে, তার মানে কি প্রথমে এ, দ্বিতীয়তে বি, তৃতীয়তে সি। এখানে কি বলছিল, এবিসি একত্রিত। একত্রিত মানে কি আপনি সি এ বি ও লিখতে পারেন, বি সি এ ও লিখতে পারেন। এখানেও কিন্তু কি মেইনলি এবিসি একত্রিতই আছে, কিন্তু যখন এটাকে আমাকে স্ট্রিং বলে দিছে, এটা সবসময় কনস্ট্যান্ট। এবিসি মানে এবিসি আকারেই থাকবে, ও এটা আচ্ছা, বি এ সি, সি এ বি এমন হবে না। বুঝতে পারছি স্যার। হুম, আচ্ছা। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ যেটা, আমরা এটাতে চলে আসি সবার আগে। আচ্ছা, আমি তো এটা ছবিটাকে কপি করাই না বসাইছি। আই হোপ রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে আপনাদের স্লাইডে একটা ছবি আকারে ছিল, তাহলে কি লাভ হলো? তাহলে তো আমার সে লিখতেই হবে এস আই এল এইচ ও ইউ ই টি টি ই। দেখেন, এখানে সবার আগে আমাকে বলেন এখানে মোট সংখ্যা আছে কয়টা? মোট সংখ্যা আছে এখানে আমার, মানে সরি, অ্যালফাবেট আছে হচ্ছে 10টা, বা লেটার হচ্ছে মোট 10টা। এখানে কি বলছে, যখনই বলবে নো স্পেশাল কন্ডিশন ইজ গিভেন, তার মানে কি এখানে কোনো স্পেশাল কন্ডিশন দেওয়া নাই। তার মানে কি এখানে আমি কি দেখবো, কত ওয়েতে সাজানো যায়? 10টা, 10টার মধ্যে 10 ফ্যাক্টরিয়াল ওয়েতে সাজানো যায়। কিন্তু বড় একটা কিন্তু, কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে আমি এখানে কি দেখতে পারতেছি, এখানে কি আছে, রিপিটেশন আছে। ধর এটা 1 নাম্বার, এটা হবে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল স্টার 2 ফ্যাক্টোরিয়াল। আমি বুঝায় বলতেছি। এক নম্বরে সলভ হচ্ছে এটা, মানে কি আমি কি এখানে মোট সংখ্যা আছে কয়টা? 10টা। তো এখন আমি কি দেখতেছি, 10টার মধ্যে যে দেখেন টি টি রিপিটেটিভ আছে, তারপরে এই যে ই ই রিপিটেটিভ আছে। এই কারণে আমি কি লিখবো, 10 ফ্যাক্টোরিয়াল, যেহেতু রিপিটেটিভ আছে তাই আমি ভাগ করব 2 ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে 1 নম্বরের জন্য সলভ। 2 নম্বরে কি বলছে, অল দা ভাওয়েলস আর টুগেদার। তার মানে আচ্ছা, এখানে আরেকটা কথা শিখায়নি। এখানে কি বলা হয়েছে, যে দা ওয়ার্ড শুড বি রিঅ্যারেঞ্জড। যখনই আপনারা কোশ্চেনে দেখবেন রিঅ্যারেঞ্জড বলছে, যে এটাকে কত ওয়েতে রিঅ্যারেঞ্জ করা যায় এই শব্দটাকে। আচ্ছা, এটা একটু পরে দেখেন, এখন দেখেন ব্যাস খাবেন। দেখেন, তো এরপরে শব্দটাতে কি বলছে, যেখানে হচ্ছে ভাওয়েলস গুলো একসাথে থাকবে। তো ভাওয়েলস গুলো একসাথে থাকা মানে কি, তাইলে এখন কি হবে, এখানে এস, তারপরে কি এল, তারপরে কি এইচ টি টি, আর ভাওয়েলস গুলো কি কি ছিল, আই ও ইউ ই ই। স্যার আই আছে? বুঝি নাই স্যার। না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি স্যার।
হ্যাঁ, তো 2 নাম্বারের জন্য ধরেন আমার এখানে কি বলছে যে হচ্ছে, এখানে লিখে দিই 2। তো এখন এই সবগুলো মিলে হবে হচ্ছে একটা, আর এখানে সিঙ্গেল সিঙ্গেল হবে একটা, কারণ আমাকে কি বলছে ভাওয়েলস গুলা একসাথে থাকবে। ঠিক আছে, এখন এখানে না একটা শর্ত আছে আগের ম্যাথটার মতো, খেয়াল করে দেখেন তো, ভাওয়েলস গুলো একসাথে থাকবে মানে কি, এরা কি চাইলেই কি নিজেরা কি নিজেদের মধ্যে কি রিঅ্যারেঞ্জ হইতে পারে না? মানে জি হচ্ছে স্যার। আমি যেটা বলতে চাইতেছিলাম, ওয়েট, ধরেন এখানে সবার আগে দিলাম হচ্ছে ই, তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে আই, সবার আগে এখানে হইলো ও, দেন সবার লাস্টে দিয়ে দিলাম হচ্ছে আই, তারপরে হচ্ছে কি আম, এরকম করেও কিন্তু হইতে পারে। তাইলে কি হবে, সবার আগে আমরা এই ম্যাথটা কিভাবে করব, আমরা হচ্ছে এই যে এই পাঁচটাকে, এই যে 1 2 3 4 5, আর এই পুরোটা মিলা কয়টা, একটা, কারণ ভাওয়েলস গুলো টুগেদার থাকবে। তাহলে মোট কত হইলো এখানে, 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 এখন ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, ডিভাইডেড বাই হবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়ালটা কেন, এই ডাবল টি এর জন্য। ঠিক আছে, গুণ, যেটা বললাম এরা কি নিজেরাও ভাইল গুলা কি নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হইতে পারে। তাহলে এখানে ভাইল আছে কয়টা, 1 2 3 4 5, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই 2 ফ্যাক্টোরিয়ালটা কিসের জন্য, এই 2 ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এই টি যে এর জন্য। ডাবল বি এর জন্য। এটা গেল, 3 এর সলভটা দেখাই। 3 এ কি বলছে, স্যার ভাওয়েলেরটা আরেকবার বুঝাবেন? কোনটা? ভাওয়েলেরটা, অল দ্য আচ্ছা ভাওয়েলস আর টুগেদার। আচ্ছা, এটা কি মানে প্রথম পোর্শনটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ জি এটা স্যার, আমি বুঝতে প্রথমটা পারিনি বুঝছি। স্যার, এই প্রথম প্রশ্নটা আমি বুঝতে পারিনি স্যার। মানে 2 ফ্যাক্টোরিয়াল কেন হলো? 2 ফ্যাক্টোরিয়াল নিচে কেন, জি স্যার। এই যে ডাবল টি আছে একসাথে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আর আরেকজন সঞ্জিত যে বললেন, সঞ্জিত কি মানে মানে 6 ফ্যাক্টোরিয়াল কেন, এটা বুঝতে পারছি। ভাওয়েলের এটা বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি। মানে মানে স্যার কোন মানে 6 এরটা আমি পুরোটাই বুঝি নাই নাকি স্যার, হচ্ছে, 6 কেন হইলো? আচ্ছা আমি তাহলে বলি, আরেকবার বলি। এই যে এই আগের ম্যাথটাতে যাই, এইখানে যখন আপনারা ম্যাথ করছিলেন কিভাবে ধরছিলেন, পুরো এবিসি কে একটা ধরছিলেন না, বা এই ম্যাথের মধ্যেও যখন নাকি এই যে এই ম্যাথটা যখন সলভ করছিলেন তখন এখানে কি করছিলেন, পুরো এবিসি কে একটা ধরছিলেন না, আর বাকি কি এই যে জি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এই পুরোটাকে একটা ধরছিলেন, 6টা ধরছিলেন মোট। মনে পড়ে এই যে দেখছেন 6 ফ্যাক্টোরিয়াল। এখানেও কিন্তু সেম কাজটা, এখানে কি বলছে ভাওয়েলস গুলো একসাথে থাকবে, দেখছেন ভাওয়েলস আর টুগেদার। তার মানে কি এই পুরা ভাওয়েল গুলাকে, মানে এই পুরোটাকে আমি একটা ধরবো, এই যে এই পুরোটাকে আমি একটা ধরবো। এই পুরোটাকে একটা ধরলে এখানে বাকি 1 2 3 4 5, আর এই পুরোটা একটা, এই কারণে এখানে কি লিখছি 6 ফ্যাক্টোরিয়াল। মানে ভাওয়েল এখন ছাড়া বাকিগুলো হচ্ছে আলাদা আলাদা, আর ভাওয়েলটা হচ্ছে একটা। হ্যাঁ, ভাওয়েলটা হচ্ছে একটা। যখনই আমাকে কোশ্চেনে বলবে যে ভাওয়েল টুগেদার, বা পরের কোশ্চেনটা যখন বলবো টি ইজ আর টুগেদার, তখন সবগুলো টি কে একটা টি ধরবো, সবগুলো ই কে একটা ই ধরবো। বুঝতে পারছি? যখন আমাকে বলবে এবিসি টুগেদার, মানে এবিসি তিনটা মিলে একটা ধরবো। ঠিক আছে? জি স্যার স্যার। যদি টি টুগেদার বলে সেক্ষেত্রে আমরা ওই যে নিচে 2 ফ্যাক্টরিয়াল মানে ভাগ করব না? হ্যাঁ স্যার, ওটা আমি 3 নাম্বারটা যখন সলভ করাবো তখন বলতেছি, আগে একটুখানি এটা শেষ করে নেই। তো দেখেন, তাহলে 6 হইলো, 6 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে 6টা রাত ধরেন, 6টা এস এল এইচ টি টি, আর এই পুরো ব্লক মিলে একটা। তো এখন এই 6টার মধ্যে রিপিটেটিভ আছে না, এই পুরো ব্লক মিলে কিন্তু একটা। সো এখানে রিপিটেটিভ, এটা এটার ভেতরের কাহিনী, এটা এটার বাহিরের কাহিনী না। এখানে কি দেখতেছি, রিপিটেটিভ কে দেখতেছি আমি, ডাবল টি, তাই না? তাই এখানে লিখতে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। হওয়ার পরে এখন এই ভাওয়েল গুলা দেখেন
সব সময় কি টুগেদার মানে কি একসাথে থাকবে, তো একসাথে থাকুক, বাট এখানে কি ফিক্সড আই ও ইউ ই এফ এভাবেই থাকবে, না ই ই এভাবেই থাকবে, নাকি হচ্ছে আমি এদের মধ্যে চেঞ্জেস করতে পারবো, আমি এদের মধ্যে চেঞ্জেস করতে পারবো, তার মানে কি এরা নিজেদের মধ্যেও কি হবে রিঅ্যারেঞ্জড হবে। এই যে ঠিক এই আগের ম্যাটটার মতো দেখেন, যখন আমি বলছিলাম এবিসি টুগেদার, তখন কি করছিলাম, এই যে সিএবি হইতে পারতো, বিএসসি হইতে পারতো, বিসিএ হইতে পারতো, এটা নিজেরাও কি নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হইতে পারতো। তখন আমরা কি করছিলাম, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিছিলাম। এখানে দেখেন সেম কাজটাই তো করছি, যে এখানে ভাওয়েল আছে কয়টা, 1 2 3 4 5টা, তোরা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হইতেছে 5 ফ্যাক্টোরিয়াল হইতে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই 2 ফ্যাক্টোরিয়াল কোনটা, এই যে এই ডাবল ই এর জন্য আসছে, যে ব্লকের ভেতরে আবার যায় কি পাইতেছি আমি, রিপিটেটিভ নাম্বার পাইতেছি। এখন কি বুঝতে পারছি নাকি এখনো কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখন 3 নম্বরের সলভটাতে দেখি। তো 3 নম্বরের সলভ অনুযায়ী কি আসবে, আমার ব্যাকগ্রাউন্ডে কি কোনো আওয়াজ পাইতেছেন আপনারা? না স্যার। তাহলে ঠিক আছে, তাহলে এখন এখানে কি হবে দেখেন, এখানে হচ্ছে যে সবাই এখানে কি দুইটা টি একসাথে থাকবে, অল টিজ আর টুগেদার, তার মানে এই দুইটা মিলে কি হবে, একটা হবে, এটা একটা, 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 আর এটা একটা, তাই না? তাহলে মোট কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8, 8টা, আর এই দুইটা টি মিলে একটা, তাহলে মোট কত হইলো 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এই যে দেখেন এই ডাবল ই এর জন্য আসবে 2 ফ্যাক্টোরিয়াল, শেষ। এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো এই দুইটাকে একটা ধরছিলেন, ঠিক আছে, এখন এই দুইটাকে একটা ধরার পরে এই দুইটা তো নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হইতে পারে, তো এটার জন্য কি 2 ফ্যাক্টোরিয়াল লিখবেন না? না, কেন লিখবো না? টি টি দুইটাই তো সেম শব্দ, তো রিঅ্যারেঞ্জ হয়ে, ধরেন এটা যেটা আমি গত ক্লাসে দেখাইছিলাম, ধরেন আমি এরকম একটা শব্দ লিখলাম টি, ধরেন লাস্টে লিখলাম হচ্ছে টি, এখানে দিলাম হচ্ছে টি, এখানে দিলাম হচ্ছে টি, এখানে দিলাম হচ্ছে ধরেন বি, এখানে দিলাম বি। ধরেন লাল কালার একটা টি আছে, হলুদ কালার একটা টি আছে, তো ধরেন এখানে কালারটা আমি এমনি নরমাল সেন্সে বুঝাইতেছি, তো ধরেন আপনি এটার মিনিংও কি টিবিটি, এটার মিনিংও কি টিবিটি। এখন এটা কি ম্যাটার করে আপনি এটিটার আগে লিখছেন বা এটিটারে পরে লিখছেন বা এটিটারে পরে লিখছেন বা এটিটার আগে লিখছেন, এটা কি কখনো ম্যাটার করে? সেম সেম জিনিসই না, একই শব্দ না দুইটা? আমি কি বলতে চাইছি সেটা বুঝাইতে পারছি আমি? জি স্যার। জি স্যার। তো হচ্ছে যেহেতু এটা ম্যাটার করে না, দ্যাটস ওয়াই এটা কি হবে 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, লাইক আগেরটার মতো। ই এরটাও সেম সেম ভাবে ট্রাই করব, ঠিক আছে? এখন আমি যে জিনিসটা শিখাইতে চাইছিলাম আপনাদেরকে, এই যে রিঅ্যারেঞ্জড, তো মনে রাখবেন যখনই আমাকে বলবে, আপনাদেরকে শর্টকাট টেকনিকে বলি, যখনই আমাকে বলবে যে এই শব্দটা কত ওয়েতে রিঅ্যারেঞ্জড করা যায়, আপনি নরমালি এটা সলভ বাইর করবেন। এই যে এটা কি, এটা সলভ বাইর করছেন তাই না? সলভ বাইর করার পরে দেখবেন যেই শব্দটার কথা বলছে ওই শব্দটা কি আপনার কোশ্চেনে, এই যে এটাই তো আপনার কোশ্চেনটা তাই না? এটাই তো আপনার কোশ্চেনটা, এটা কি টোটাল ওয়ে। তো রিঅ্যারেঞ্জ মানে কি এই শব্দটা কত ওয়েতে সাজানো যায়, তার মানে এই শব্দটা তো অলরেডি আপনাকে দিয়েই দিছে। তো যখন আপনাকে এরকম রিঅ্যারেঞ্জের কথা বলবে এবং ওই সেম জিনিসটা যদি হচ্ছে আপনার কোশ্চেনে থাকে, তাহলে হচ্ছে তার থেকে এক বিয়োগ করবেন। আর যদি রিঅ্যারেঞ্জের কথা না বলে যদি বলে যে শুধুমাত্র পারমুটেশন কত হবে, তখন অ্যানসার এই সবুজ কালার ব্লক করা অ্যানসারটুকুই হবে। যদি বলে রিঅ্যারেঞ্জ কতটুকু হবে, তাহলে হচ্ছে এক বিয়োগ করব। কখন এক বিয়োগ করব? যখন ওই সেম জিনিসটা দিয়ে দেওয়া থাকবে। আরেকটুখানি ক্লিয়ার হয়ে আসি, দেখি কি বলছে এখানটাতে, দেখি অল ভাওয়েলস আর টুগেদার।
তো এইখানে প্রত্যেকটা ভাওয়েল কি একত্রিত আছে নাকি নাই? এই যে কোশ্চেনে একত্রিত নাই। যেহেতু কোশ্চেনে প্রত্যেকটা ভাওয়েল একত্রিত নাই, তার মানে এটা রিঅ্যারেঞ্জ যা আছে তাই হবে। পরেরটাতে দেখি কি বলছে, অল টিজ আর টুগেদার। তো কোশ্চেনে দুইটা টি কি পাশাপাশি কোথাও কি আছে? হ্যাঁ, এই যে এখানটাতে আছে। তাইলে কি হবে? এটা যা অ্যান্সার হবে তার থেকে এক বিয়োগ হবে। অল ইজ আর টুগেদার, ঠিক আছে? কোশ্চেনে ই কি পাশাপাশি কোথাও আছে? নাই, একটা মাঝখানে গ্যাপ দিয়ে আছে। তাই ই এর যে অ্যান্সারটা হবে সেটাই হবে। ই এর অ্যান্সারের থেকে এক আমরা বিয়োগ করব না। বুঝতে পারছি? যখন আমাকে রিঅ্যারেঞ্জ বলবে এক বিয়োগ করব। কখন এক বিয়োগ করব? যখন হচ্ছে আমার কোশ্চেনে ওই জিনিসটা থাকবে। আর যখন কোশ্চেনে ওই জিনিসটা থাকবে না, তাহলে অ্যান্সার যেটা ছিল সেটাই থাকবে। এই প্রবলেমটা কি ক্লিয়ার? এটা কি স্যার সূত্র স্যার একটা? এটা সূত্র না, এটা হচ্ছে কি, ধরেন আমি আপনাকে বললাম, আমি আপনাকে পাজেল দিলাম, পাজেলের মধ্যে একটা জিনিস কি অলরেডি কি ওর সেম জায়গাতে থাইকা যায় না? বাকিগুলোকে সেন আপনি আগে পিছে করেন। তো যখনই বলবে এরকম রিঅ্যারেঞ্জ করো, তার মানে কি এই একটা অলরেডি কোশ্চেনে যে একটা কি দিয়ে দিতে বলছে, এই শব্দটা কতবার রিঅ্যারেঞ্জ করা যায়? তো এই শব্দটা তো একবার এখানে দিয়েই দিছে। তাইলে কি মোট করা যায় এত ওয়েতে, আর রিঅ্যারেঞ্জ করা যাবে কি এটার থেকে এক বিয়োগ, কারণ এই শব্দটা তো এখানে দিয়েই দিছে। তাহলে কি স্যার পরীক্ষা ডাইরেক্ট -1 করে দিলে সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, যদি রিঅ্যারেঞ্জ লেখা থাকে কোনো সমস্যা হবে না। স্যার আগেরটা একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার একটু আগে স্লাইডে স্যার এখানে স্যার 9 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, স্যার এখানে যে ই দুইবার আছে টি দুইবার আছে, যেহেতু তো মানে 2 ফ্যাক্টরিয়াল দুইবার ডিভাইড হবে না? না, আমি কি বলছিলাম, এই যে এই টিটা আপনি যেমনে মন চাই সেমনে লেখেন না কেন, এটা কি ম্যাটার করে? না স্যার। এই কারণে না। বুঝতে পারছি? আর এই দুইটা মিলা একটা। যেমন দেখেন, আমি এখানে কাজটা করছিলাম, এই যে পুরোটাকে আমি একটা ধরছিলাম, এখানে বাহিরে আমি কাকে কাউন্ট করছিলাম? শুধুমাত্র এটাকে কাউন্ট করছিলাম। এখানেও তো ডাবলই ছিল, বাট ওকে তো আমি কাউন্ট করি নাই। করছিলাম কি এই যে এই ব্লকে করি নাই। এটাই, যেখানে ডাবল টি আছে ওটা তো আমার ম্যাটার করে না, দুইটা মিলা একটা হইছে এখানে। আচ্ছা তাহলে ই ক্ষেত্রে দিলাম কেন? এর ক্ষেত্রে দেখেন, এর ক্ষেত্রে করে কি হয়, সেম অ্যানসারই দিবে। এর ক্ষেত্রে সেমটাই হবে, খালি এর ক্ষেত্রে এটা হবে, যেহেতু রিঅ্যারেঞ্জ বলছে না, এটা হবে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই শুধুমাত্র 2 ফ্যাক্টোরিয়াল। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এই প্রবলেমটার ক্ষেত্রে দেখি 100টা টিকেট আছে, বুঝছেন? 100টা টিকেটের থেকে এরকম কইরা কইরা 100 জন মানুষ ধরেন কোন ড্রতে ধরেন প্রাইজ দিতে চেষ্টা করতেছে। তো এখন একটা মিনিট আমাকে দিবেন। টেবিলের উপরে এত কিছু রাখছি। জাস্ট 1 মিনিট, আমি আসতেছি একটু। হ্যাঁ, তো ধরেন আপনার কাছে এখানে কি বলছে 100টা প্রাইজেস আছে। তো এই 100টা প্রাইজেস এর মধ্যে আপনি হচ্ছে এখানে কি করতেছেন, 4টা প্রাইজ দিতেছেন। দেখেন
চারটা প্রাইজ দিতেছেন, 4 ডিফারেন্ট প্রাইজেস আর অ্যাওয়ার্ডে। তো এখানে কি ইনক্লুডিং গ্র্যান্ড প্রাইজ দিতেছেন, মানে বিভিন্ন স্টেপে দিতেছেন, তার মানে কি এর একটা অর্ডার ওয়েতে প্রাইসটাকে দেয়া লাগবে। আচ্ছা, তাহলে 100 এখানে কি বলছে, কোনো রেস্ট্রিকশন নাই, তাহলে কি 100টা থেকে, ধর এটা 1 নাম্বার, হ্যাঁ 100টা থেকে 4 জনকে দিতেছেন, তার মানে এটা কি হবে 100 P4 শেষ। আমরা একটুখানি আগে একটা প্রবলেম সলভ করে আসছিলাম না, যে উসাইন বোল্ট প্রথমটা পাবেই, তাহলে কি বাকিগুলা কি ছিল, ধরেন 8 জন ছিল, 8 জনের থেকে একটা ফিক্সড করেই দিছি যে প্রথমটা উসাইন বোল্ট পাবেই। তাইলে কি ছিল ওখানে যে 7P2 দিছিলাম না, এটা এটার সাথে রিলেট করেন, যে টিকেট নাম্বার 47 গ্র্যান্ড প্রাইজ পাবে, তাইলে কি 100টা টিকিট ছিল, 47 কে প্রাইস পাওয়া গেছে ধরেন, তাইলে কি আপনার কাছে আর আছে কয়টা, 99 জন আছে, এই 99 জন থেকে প্রাইস পাবে কয়জন, 4টা থেকে তো একটা গ্র্যান্ড প্রাইজ তো টিকেট 47 নিয়েই নিছে, তাইলে আর বাকি থাকবে কয়টা, 3টা। এটা ছিল 2 এর অ্যানসার। 3 নম্বরে কি বলছে দেখেন, এখানে কি বলছে, টিকেট 47 উইন্স দা গ্র্যান্ড প্রাইজ, মানে আমি ফিক্সড করে দিছি ও গোল্ডের প্রাইসটা পাইছে। আর এটা কি বলছে, টিকেট 47 উইন্স এ প্রাইজ। এখন আপনার কাছে প্রাইজ আছে কয়টা, এ প্রাইজ মানে কি আপনি যে কোনো একটা প্রাইজ পাইলেই হবে, ইট ডাজন্ট ম্যাটার এটা গ্র্যান্ড হোক, এটা সিলভার হোক, এটা ব্রোঞ্জ হোক, তাই না? তাইলে আপনার কাছে প্রাইজ আছে কয়টা, মোট 4টা, এই 4টা থেকে একটা দিব আমি 47 কে, এই কারণে কি এটা 4P1। তো 4টা থেকে একটা যদি নিয়ে নেয়, তাহলে কি বাকি 99 জন থেকে কি 3টা পাবে, এটার অ্যানসার হবে এটা, এই যে 3 এর অ্যানসার, যে টিকেট 47 উইন্স এ প্রাইস মানে কি যে কোনো একটা পাইলেই হবে। তো এর আগেরটাতে খেয়াল করেন, টিকেট 47 উইন্স গ্র্যান্ড প্রাইস পাইলো, ব্যাকটা ফিক্সড প্রাইস পাইলো, এটা ছিল। আর যদি বলি যে কোনো একটা প্রাইস, তার মানে কি এটা তো থাকবেই, এখন এটার সাথে কি গুণ করতেছি আমি, 4টার যে কোনো একটা পাবে। পরেরটার সলভটা কি হইতেছে, টিকেট 47 ডাজ নট উইন এ প্রাইস, তাহলে এটা আমি কিভাবে বাইর করব, টিকেট মানে টোটাল কত ওয়েতে সাজানো যায় ওইটা মাইনাস করব কি, টিকেট 47 প্রাইস জিততে পারছে কয়টা ওইটা, মানে কি টোটাল কত ওয়েতে সাজানো যায়, 100 P4 মাইনাস টিকেট 47 উইন্স এ প্রাইস, এটা কোনটা, এই ভ্যালুটা, সো এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। এটা আরেকটা ওয়েতে করানো যায়, দুইটা ওয়ে হবে। আরেকটা ওয়ে কি, এখন 100টা টিকেট আছে, 100টা টিকেটের থেকে 47 আপনি বাদ দিয়ে দিবেন, তাইলে কি বাকি থাকে কয়জন, 99 জন বাকি থাকে। এই 99 জন থেকে আপনি 99 জনের 4টা প্রাইস দিয়ে দিবেন। এটার অ্যানসারটা এভাবেও হয়, হয় এটা হবে নয়তো এটা হবে 99 P4। এটা কি বলছে, টিকেট 19 এবং 47 দুইজনই প্রাইস পায়, 19ও পাবে আবার কি 47ও পাবে। 5 নাম্বার 19ও পাবে 47ও পাবে, এটার সলভটা আমরা কিভাবে করব স্যার 89 P2, হ্যাঁ ফার্স্টে কি করব, 4টা প্রাইস আছে, 4টা থেকে দুইজনকে দুইটা দিব, যে কোনো দুইটা, 4P2 গুণ বাকি থাকে কতজন, 98 P2 এক্স্যাক্টলি। তারপরে 6 নাম্বারটা কিভাবে করব, 19 47 73 তিনজনই পাবে, তাহলে কি হবে স্যার 4টা প্রাইস আছে, 4P3 into 97 P1 না 2 হ্যাঁ 97 P1 ঠিক আছে, 4টা থেকে 3টা দিয়ে দিব, বাকি 97 জন থেকে যে কোনো একটা পাবে। আর লাস্টেরটা কি বলছি, যে 4টাই প্রাইস পাবে, তাহলে এটা দুইটা ওয়েতে করা যাবে না নাকি, ধরেন এখানে কি বলছি যে 7 নাম্বার
যে এই চারজনই চারটা প্রাইস পাবে, ফিক্স করেছি, তাহলে এটা কি হবে? 4p4 4p4 into 96p0। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। তো এটার পরের স্লাইডে আরো কিছু প্রবলেম ছিল স্যার 2 আর 3 নাম্বারটার স্যার ডিফারেন্সটা একটু বুঝিয়ে দিলে বেটার হতো। 2 আর 3 এর ডিফারেন্সটা, 2 এর মধ্যে বলছে টিকেট 47 গ্র্যান্ড প্রাইস, মানে কোন প্রাইসটা পাবে এটা আমি মেনশন করে দিছি, গোল্ডটাই পাবে। আর 3 নম্বরে বলছে উইনস এর প্রাইস, এখন চারটা প্রাইস আছে, চারটার সে যে কোনো একটা পাইতে পারে, এই জন্য হচ্ছে এখানে 4p1। বুঝতে পারছি ইরফান? স্যার 99 গুণ হলো কেন, মানে 99p3 টা গুণ হলো কেন? কারণ কি 4p1 এই চারটা থেকে যে কোনো একটা পাইতেছে, আর কে পাইতেছে? টিকেট 47 পাইতেছে। তো টিকেট 47 যদি পাওয়া যায়, বাকি 99 জন তিনটা পাবে, এজন্য। উপরেরটার সাথে হলো না, উপরেরটার সাথে তো 4p1 না, কারণ হচ্ছে ওখানে তো আমি ফিক্স করে দিছি ও গোল্ড প্রাইসই পাবে, এই কারণে শুধু 99p3। ওখানে তো দেখেন, ওখানে আমি বলেই দিছি তোমার কাছে প্রাইস আছেই একটা গোল্ড, তো মানে হচ্ছে 47 গোল্ডই পাবে, আমি এটা ফিক্স করে দিছি। আর এটা 3 নম্বরে কি বলতেছি? উইনস এ প্রাইস, মানে কি আপনার কাছে চারটা থেকেও কিন্তু যে কোনো একটা পাইতে পারে, এই কারণে এখানে 4p1 হইছে। জি স্যার 4p1 টা বুঝছি, কিন্তু স্যার মানে বাকি 99 এর সাথে কিসের জন্য 3p3 হলো? 99p3 মানে হচ্ছে 47 ই জিতছে এটা। এই যে দেখেন এখানে কি লিখছিলাম, 47 জিতছে গোল্ড প্রাইস, এই কারণে কি 99p3। 99p3 মানে হইতেছে 47 জিতছে, মানে কি 47 রে আপনি প্রাইস দিয়ে দিবেন, বাকি 99 জন থেকে তিনটা প্রাইস পাবে, এইটা। আর এখানের 4p1 মানে কি ও যে কোনো একটা প্রাইস পাইতে পারে, এই জন্য 4p1। আর এখানে 4p1 নাই, কারণ কি এখানে আমি যে কোনো একটা প্রাইস না, এখানে আমি ফিক্স করেই দিছি তুমি গোল্ড পাবা। বুঝছি? আচ্ছা, তো এই ম্যাথগুলা বাসায় ট্রাই করবেন, আমি হচ্ছে জাস্ট এটা সলভ দিয়ে দিচ্ছি, কারণ আমাকে আরো কিছু ম্যাথ দেখাইতে হবে। ঠিক আছে, বাসায় সলভ করে দেখবেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। এটা পাইরা যাওয়ার কথা, ওগুলো যদি বুঝে থাকেন এটাতে আটকানোর কিছুই নেই। আমার 9:30 মানে 2 ঘন্টার ক্লাস যাবে আমার হচ্ছে, কারণ ইন্ডাকশন যদি 10-15 মিনিট নেই, আমার কাউন্টিং এ আরো একটুখানি সময় লাগবে, কারণ লাস্ট একটা টাইপের ম্যাথ বাকি আছে শুধু। আমি এটা আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা এটা দেখে নেবেন, কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আর প্রবলেমের সলভিং ও যদি সমস্যা থাকে আমাকে জানাবেন। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমাদের লাস্ট একটা টাইপের ম্যাথ দেখি। এখানে কি বলছে দেখেন, আচ্ছা এটাও আপনারা একটুখানি আর কি নিজেরা ট্রাই করতে পারেন। এখানে কি বলছে, how many poker hands of 5 cards can be dealt from a standard deck of 52টা। তো 52টা থেকে যারা কার্ড খেলেন তারা হচ্ছে এটা বেশি ভালো বুঝতে পারবেন। অর্ডার অফ 5 কার্ডস মানে 5টা কার্ড যে আপনি সিলেক্ট করবেন, র্যান্ডমলি তো সিলেক্ট করবেন, এটা তো ম্যাটার করে না যে এখানে কি এরকম স্পেসিফিক কি কোনো কন্ডিশন দিছে যে হচ্ছে আপনার হার্টের থেকে কয়টা, স্পেস এর থেকে কয়টা, এরকম তো কোনো কন্ডিশন দেয় নাই। তো আপনি যখন কার্ড সিলেক্ট করবেন র্যান্ডমলি সিলেক্ট করবেন, তো এটাই কি 52টা থেকে 5টা কার্ড সিলেক্ট করবেন যে কোনো, তাই হচ্ছে 52C5। এটা লাগবে না, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমি একটুখানি দেখাই দিতে চাই, এই ম্যাথটা দেখাই দিলে আমার হচ্ছে কাউন্টিং এর ফুল স্লাইড শেষ হয়ে যাবে। বুঝছেন কি বলছে, 7 women and 9 men are on the faculty in mathematics department at a school। একটা স্কুলে 7টা মহিলা আছে এবং হচ্ছে কি 9 জন পুরুষ আছে। How many ways are there to select a committee of 5 members of the department if at least one woman must be on the committee? মানে এখানে কি আমি এটাকে লিটারালি ফিক্স করে দিয়েছি যে কমপক্ষে আমাকে কি একটা মহিলা থাকতেই হবে। তো এটা কি এমন হইতে পারে না সিনারিওটা যে
দেখেন সিনারিওটা কি এমন হতে পারে না, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ওয়েমেন আর এখানে লিখলাম হচ্ছে মেন। তো কি ধরেন হচ্ছে 7 জন ওয়েমেন, আচ্ছা কমিটিটা কয়জনের আমার? স্যার টোটাল 16 জন মেবি। 5 জনের স্যার, 5 জনের। 5 জনের কমিটি না? তা আপনার কাছে মহিলা আছে 7 জন, পুরুষ আছে 9 জন। তো ধরেন মহিলা আছে 7 জন, পুরুষ আছে 9 জন, 5 জনের কমিটি। তো এটা কি বলছে, কমপক্ষে একটা মহিলা থাকতেই হবে। আমারে কি বলছে যে পুরুষ না থাকতে মানে পুরুষ থাকতেই হবে এমন তো কিছু বলে নাই। তো 5 জনের কমিটি বলছে, তো 5 জনই আমি মহিলা নিয়ে কমিটি বানাইলাম, 0 জনকে পুরুষ দিলাম। আমি কোনো পুরুষ নিয়ে কমিটি বানাইনি। এটাও যেমন হইতে পারে। তারপরে কি 4 জন মহিলা নিলাম, 1 জন পুরুষ নিলাম। তারপরে কি 3 জন মহিলা নিলাম, 2 জন পুরুষ নিলাম। তারপরে কি ধরেন হচ্ছে 2 জন মহিলা নিলাম, 1 জন কি নিলাম, পুরুষ নিলাম। সরি 3 জন পুরুষ হবে। একজন, 4 জন। এই কয়টা কেস হইলো। এখন আপনারা আমাকে বলেন এই লাস্ট কেসটা কি পসিবল নাকি পসিবল না? স্যার পসিবল না স্যার। পসিবল না, কারণ পসিবল না, কারণ আমাকে বলে দিতে কমপক্ষে একজন মহিলা থাকতে হবে, তাই না? তার মানে কি আপনার কাছে ভ্যারিয়েশন কতগুলো আছে? আপনার কাছে ভ্যারিয়েশন আছে এই যে এই কয়টা ভ্যারিয়েশনই আছে, 4টা স্যার। ঠিক না? হ্যাঁ, তাইলে এখানে এখানে কি মোট হ্যাঁ এতগুলা কেসেস আছে আপনার কাছে। তাইলে এখানে আপনি কেমনে কেমনে কি কি করতে পারেন এই ম্যাথটাকে? তো ধরেন এই ম্যাথটাকে এটাকে ধরেন আপনি দিবেন, আপনি খাতে এভাবে লিখতে পারেন, এটা 1 নাম্বার কেস, এটা 2 নাম্বার কেস, এটা 3 নাম্বার কেস, এটা 4 নাম্বার কেস, এটা 5 নাম্বার কেস। 1 নাম্বার কেসে কি 7টা মহিলা থেকে 5টা মহিলা নিতেছেন। এখন আপনি আমারে বলেন, আপনি যখন চুজ করতেছেন 7 জন মহিলা থেকে 5 জন মহিলা, এটা কি আপনার অর্ডার মেইনটেইন করে চুজ করা লাগবে নাকি অর্ডার ছাড়াই চুজ করা যাবে? স্যার অর্ডার তো মেইনটেইন অর্ডার ছাড়াই যাবে স্যার। অর্ডার মেইনটেইন করার দরকার নাই, কারণ আমি তো যে কোনো 5টা মহিলাকে নিব, তাই না? স্যার কম্বিনেশনে করতে হবে এটা। এটা কম্বিনেশনে যাবে। সেখানে কি দেখেন প্রথম কেসের জন্য করতেছি, প্রথম কেসের জন্য কি হবে 7 জন মহিলা থেকে 5 জন মহিলা নিতেছি, পুরুষ কি নিতেছি না স্যার। এই কারণে কি 9C0। 2 নাম্বার কেসে কি হইতেছে, এখানে 2 নাম্বার কেসে কি হবে 7 জন থেকে 4 জন মহিলা। 4 জন মহিলা। আচ্ছা এখানে গুণ কেন হইতেছে? কারণ কি এখানে কি পুরুষ আর মহিলার সমন্বয়ে তো কমিটিটা হবে, তাই না? তার মানে কি কমিটিটা আমার মেইন টাস্ক কি কমিটি গঠন করা। কয়জনের? 5 জনের। তার মানে কি দেখেন এখানে 2 জন মিলেই কিন্তু 5 জন হইতেছে। এখানে 5 0 4 1 2 জন মিলেই তো হইতেছে। এই কারণে কি দুইটাকেই করা লাগবে, দ্যাটস ওয়াই এখানে গুণ হইতেছে, প্রোডাক্ট রুলে করতেছে। 9C1। 3 নম্বরে কি হইতেছে 7C3 গুণ 9C2। 4 নম্বরে কি হইতেছে 7C4, আচ্ছা সরি 7C2 হ্যাঁ গুণ 9C3 9C3। 5 নাম্বার কেসটা কি হইতেছে 7C1 into 9C4। এখন আপনি আমাকে বলেন এই 5টা যে কোন অপশনস গুলো হইতে পারে না? জি স্যার, যে কোনো অপশন পসিবল।
তাহলে কি এগুলা কি নরমালি এই প্রত্যেকটাকে জাস্ট খালি যোগ করে দিলে আপনার অ্যান্সার হয়ে যাবে। কারণ কি আমি তো জানি না আমি কোনটা নিয়ে করব। আমি কি 5 জন মহিলা 0 জন পুরুষ নিব, 4 জন মহিলা 1 জন পুরুষ নিব, 2 জন মহিলা 3 জন পুরুষ নিব, আমি তো এটা জানি না, তাই না? তাই কি এগুলাকে জাস্ট খালি যোগ করে দিলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। মানে এখানে 1-এর অ্যান্সার বের করব, 2-এর অ্যান্সার বের করব, যা আসবে এগুলা জাস্ট খালি যোগ গুণ যোগ না করব। করে যোগ করব কেন? আচ্ছা এখানে যোগ করার রিজন কি দেখেন ইরফান, এখানে কি আপনি এখান থেকে কি যে কোনো একটা অপশন সিলেক্ট হইতে পারে না? মনে আছে আপনার সাম রুল কি ছিল? এখন ধরেন 5 জন মহিলা নিছি, 0 জন পুরুষ নিছি, তাইলে এই ফরম্যাটিং গুলা কি কোনো মানি আছে? না স্যার। হয়ে গেছে না কমিটি? তার মানে কি অপশন, তাই এখানে যোগ হয়েছে, সাম রুল হয়েছে। বুঝতে পারছি? স্যার বুঝতে পারছি, এটা অপশনগুলো ডিভাইড হয়ে গেছে। যাই হোক, আমি কাউন্টিং ফুল শেষ করছি, কাউন্টিং এর আর কোনো কিছুই বাকি নাই। আপনাদের এই যে এটাই যে এই ম্যাথের শেষ, এটা হচ্ছে আমি লাস্টেরটা দেখাইছি, এই যে 7 জন মহিলা 9 জন পুরুষেরটা, এটা সেম ম্যাথ। 9 জন ম্যাথ ফ্যাকাল্টি আছে, 11 জন কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টি আছে। আপনি একটা কমিটি গঠন করতে চান, 3 জনের 3 মেম্বার্স কমিটিস আর ম্যাথ ফ্যাকাল্টিস, মানে 7 জনের কমিটি গঠন করবেন। 7 জনের মধ্যে থেকে বলে দিছে যে 3 জন মাস্ট কিসের থেকে থাকতেই হবে। তো হচ্ছে এই প্রবলেম গুলো আমি লাস্টেরটার মতোই হুবহু, আপনি হচ্ছে এই প্রবলেমটা দেখে নিবেন। আমি আশা করব যেটা পাইরা যাবেন, বাট যদি না পারেন অফকোর্স আমি হেল্প করব। ওকে, আপনাদের যদি মনে হয় যে আপনাদের একটুখানি ব্রেক দরকার, কারণ প্রায় 1.5 ঘন্টার মতো আমি দেখলাম প্রায় 25-26 জনই ছিলেন, যে যারাই ছিলেন তারাই ছিলেন। যদি মনে হয় 5 মিনিট ব্রেক লাগবে, আমি দিতে রাজি আছি। আসার পর আমরা ইন্ডাকশন শুরু করতে পারি। বা যদি মনে করেন যে না স্যার, যারা ক্লাস করতেছিলেন তারা যদি আমাকে বলেন না স্যার আপনি একবার ইন্ডাকশন শেষ করে দেন, তাহলে আমি একবার ইন্ডাকশন শেষ করে দিব। স্যার একবারই শেষ করে দেব। একবারই শেষ করে দেন স্যার। ওকে, তাহলে হচ্ছে একবারই শেষ করে দিচ্ছি। স্যার এই যে এখানে স্লাইডে যেগুলো লেখা স্যার, এটা কি আমরা এলএমএস এ থাকবে মানে পাওয়ার? এটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিছি, আপনারা শেয়ারে গেলেই পাবেন। ইনফ্যাক্ট আপনারা যদি এই যে এখানে এসে এই যে আপনাদের মিটে তো এখানে লিংকটাও তো দিয়ে দেওয়া আছে, যে এরা এত মেসেজিং করছে আমি কিছু পড়িও নাই, এই যে লিংকটাও তো দিয়ে দেওয়া আছে। ও আচ্ছা স্যার। বা যদি ফিল হয় আপনাদের এটা দিয়ে দেওয়া দরকার, তাহলে হচ্ছে আমি এটা দিয়ে দিব। স্যার মানে শেয়ার অপশনটা কোথায় স্যার, বুঝতে পারছি না। স্যার মেসেজের অপশনে নেই লিংকটা। আপনাদের কাছে নাই? না স্যার। দেখেন এখন পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ এখন আসছে। জি স্যার পাইছি। জি স্যার এখন আসছে। আচ্ছা এই সেভটাতেই ইন্ডাকশনটা করা যাবে কি? হ্যাঁ আচ্ছা 12, হ্যাঁ 13-14টা পর্যন্ত করা যাবে। এটাতে আমরা ইন্ডাকশন করব এখন। ওকে, তো ইন্ডাকশন খুব বেশি সময় লাগার কথা না, কারণ আমি আপনাদেরকে একেবারে ডিরেক্ট ম্যাথ গুলো দেখাই দিব, আর কোনো কিছু না। ইন্ডাকশন নিয়ে আমরা হচ্ছে আমি বলি ইন্ডাকশনের আমি আমার নোট শেয়ার করব, ঠিক আছে? আমি আমার নোটের ইন্ডাকশন বলেন, ট্রি বলেন, গ্রাফ বলেন, আমি তিনটাই পার্ট বাই পার্ট আকারে শেয়ার করব। ট্রি এর মধ্যে একটুখানি ভুলভাল আছে, ঠিক আছে? সো পরে কেউ কিছু বলতে পারবেন না যে হচ্ছে স্যার আপনি ভুলভাল নোট দিয়েছেন, আমি এটা দেখে পরীক্ষায় লিখছি। আমি কিন্তু আগে এটা মেনশন করে নিলাম। যদি হচ্ছে আমি চেষ্টা করব কারেক্ট করে দেওয়ার, বাট এটা তো এখন ওই খাতা তো আর আমার কাছে নাই, এখন আমি এখন ওই খাতা কই খুঁজবো? সো নয়তো হচ্ছে আমি দিয়ে দিতে পারতাম। স্যার আপনি স্যার ফাইনালের কোশ্চেন থেকে আপনার কোন কোন কোশ্চেন আসছে? গ্রাফ থেকে নাকি ট্রি থেকে নাকি ইন্ডাকশন? মানে আমি কোনটা থেকে কোশ্চেন করছি এটা? মানে আপনার আসছে কোনগুলো আপনার কোশ্চেন থেকে? সব ফ্যাকাল্টি একসাথে কোশ্চেন করে না, আর আপনার কোন কোশ্চেনটা আসছে? এগুলো তো শেয়ার করা যাবে না। না স্যার, ইংলিশ স্যার তো আমাদেরকে বলে দিয়েছে উনাদের নাকি মানে গ্রামার আর্টিকেল পার্টটা উনার থেকে কোশ্চেনটা আসছে। ইংলিশে তো আমি যতটুকু জানি যে এক এক ফ্যাকাল্টি এক এক রকম কোশ্চেন করে, ইংলিশে তো কোনো সেন্ট্রাল কোশ্চেন হয় না। জি স্যার, সব আলাদা আলাদা ফ্যাকাল্টি মানে কোশ্চেন করে, কিন্তু স্যার ডিপার্টমেন্টের কাছে তো মানে সবগুলো একসাথে জমা নিয়ে একটা কোশ্চেন বানানো হয় না।
না, আমি যতটুকু জানি যে ইংলিশে ইন্ডিভিজুয়াল কোশ্চেন হয়, মানে ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি ওয়াইজ। আমি শিওর না, এটা নাও হতে পারে। যাই হোক, আমাদের আমাদের তো এইভাবে করে আর কি ভাই, সব স্যার যাই আমাদের আসছে আসছে আসছে। আপনাদের ক্লাসে আমি যা পড়াইছি, ঠিক আছে, বা আমি আপনাদের যে ক্লাস টেস্ট নিছি, যে আমার এই ক্লাস টেস্ট গুলা আর ফাইনালের 5টা কোশ্চেন আমি দিছি সলভ করতে, যে 5টা কোশ্চেন সলভ করে আসবে বুঝে বুঝে, না বুঝে না, আমি এতটুকু এনশিওর করতে পারি তার 30-এর নিচে পাওয়া উচিত না। যে এই 5টা কোশ্চেন ফাইনালের আর আমার সিটির কোশ্চেন সলভ করে আসবে, মানে ঠিক স্যার আছে। মানে কাউন্টিং আর ইন্ডাকশন ছাড়াও, কাউন্টিং আর ইন্ডাকশন ছাড়াই সে 30-এর কাছাকাছি পাওয়ার কথা। আর কাউন্টিং পড়ায় ফেললাম না এখন। কাউন্টিং যে নাকি আমার এই 3টা স্লাইড, যে 3টা স্লাইড হচ্ছে মিনহাজুল বশির স্যারের করা ছিল, যে 3টা স্লাইড ভালো মতো পড়ে আসবে প্লাস ফাইনালের কোশ্চেন সলভ করে আসবে। আমি যদিও কাউন্টিং এর কোশ্চেনটা আমার সঠিক মনে পড়তেছে না এখন, কোন কোশ্চেন করা হয়েছে বা আমি ভুলে গেছি, বাট আমি যতটুকু লাস্ট দেখছিলাম একেবারে বেসিক লেভেলেরই ছিল। আর ইন্ডাকশন আমি এল সেকশনে অ্যানাউন্স করছি, ইন্ডাকশন যে পারবে না আমি তার খাতায় সত্যিকার অর্থে কোনো পার্সিয়াল মার্কিং করব না। একেবারে এত সুন্দর আর বেসিক লেভেলের কোশ্চেন ইন্ডাকশনের, সো আই হোপ ওটা পারা উচিত আমি এখন পড়ানোর পরে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডাকশনের স্লাইডটাতে যাই আগে। হ্যাঁ, ইন্ডাকশনের স্লাইড। আচ্ছা, ইন্ডাকশন থেকে স্যার 3 মার্কের কোশ্চেন হইছে না? এমনই হইতে পারে। যাই হোক, দেখেন আমরা পড়ায় আসি ইন্ডাকশন জিনিসটা কি। ইন্ডাকশন হচ্ছে ওই যে মনে আছে আমরা গাণিতিক আরোহী পদ্ধতি বা কিছু একটা ছিল, যাই হোক ওগুলা না মনে থাকলেও প্যারা নাই। আচ্ছা, আমি আপনাদেরকে এখনই হচ্ছে ইন্ডাকশনের স্লাইডটা এলএমএস এ দিয়ে দেই, কারণ আপনারা হচ্ছে ঝামেলা ক্রিয়েট করেন। যে স্যার স্লাইড দেন নাই, কবে দিবেন, অথচ আমি স্লাইড শেষ হওয়ার সাথে সাথে দিয়ে দিই। এখনই আমি দিয়ে দিচ্ছি, আপনাদের ইন্ডাকশনের স্লাইড এলএমএস এ গেলেই পাওয়া যাবেন। মাত্র একটা স্লাইড স্যার? হ্যাঁ, ইন্ডাকশনের স্লাইড একটাই। ফাইনালে এই যে কয়টা স্লাইড আছে শুধুমাত্র সেই কয়টা স্লাইড বললেই হবে, আর কিছু লাগবে না। অনেক ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি, এর থেকে বেশি ইম্পর্টেন্ট সাজেশন আর দেওয়া যায় না। স্যার আজকে সিটির মার্কটা কবে দিবেন স্যার? আজকে রাতেই পাবেন সব। 2 সেকশনে কিন্তু সে আপলোড হয়ে গেছে, কি জানি বলে অ্যাটেন্ডেন্স মার্ক। অ্যাটেন্ডেন্স মার্ক হচ্ছে আমি এভাবে কাউন্ট করছি, আমি হচ্ছে আপনাদেরকে দেখি ওটা দিয়ে দেওয়া যায় কিনা। অ্যাটেন্ডেন্স মার্কস এর শীটটা করে রাখলাম, আমি কিভাবে জানি কাউন্ট করছি, যাই হোক ওটা আমি দিয়ে দিব যে আমি কোন ক্রাইটেরিয়াতে কাউন্ট করছি। স্যার যারা স্যার প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড ছিল তাদেরকে স্যার বোনাস দিবেন না? কত বোনাস চান? অ্যাসাইনমেন্টে বোনাস দিছি না আমি? দিয়ে দেন স্যার, এমনি স্যার ফাইনালে মার্ক পেতে পারবো নাকি সন্দেহ? না, ফাইনালে মার্কস তোলা উচিত। স্যার অ্যাসাইনমেন্টের মার্কটা তো সবার আপলোড দেননি। না, অ্যাসাইনমেন্টের মার্কস সবার আপলোড দেইনি, কিন্তু হচ্ছে অ্যাসাইনমেন্টের মার্কস বাই স্যাটারডে সবার মার্কস আপলোড হয়ে যাবে। আমার বাসায় যতটুকু খাতা আছে ততটুকুর মার্কস আজকে রাতের মধ্যে আপলোড হবে। যে কয়টা খাতা ইউনিভার্সিটিতে আছে, ইউনিভার্সিটিতে মনে হয় 5 থেকে 6টা খাতা আছে, সে কয়টা খালি স্যাটারডে আপলোড হবে। আর আপনাদের বাকি মার্কিং গুলা প্রতিটাই আপলোডেড আছে, আপনারা দেখে নিতে পারেন। সেই মার্কে আমি হচ্ছে আপনাদেরকে একটা মেইল দিব, ঠিক আছে, যে আপনাদের কোনো মার্কসে কোনো সমস্যা আছে কিনা। যদি মার্কসে সমস্যা থাকে আমি যে ডেট বলবো সেই ডেটের মধ্যেই হচ্ছে আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি যে স্যার অ্যাটেন্ডেন্সের মার্ক স্যার কোথায় দিবেন? এই যে মেইনে আছে তো, এই যে
এই যে একজন অলরেডি দেখতে আছে, শুভ্রজিৎ দেখতেছে অলরেডি। এটা তো ধরেন এম সেকশন, আমি 2 সেকশনে অ্যাসাইন করে দিছি মার্কস, আমার কোনো সেকশনে বাকি নেই। আমার খালি এল সেকশনে একটা সিটির মার্কস বাকি, সিটি আমার খাতা দেখা শেষ, খালি মার্কস গুলো তোলা বাকি। এখানে জাস্ট আমি মার্কস গুলো তুলে ফেলবো, বাকি সব শেষ। এটা হচ্ছে আপনাদের মেইন। আর বোনাস মার্কিংটা আমি বলি আগেই আপনাদেরকে বলে রাখি, আমি হচ্ছে আজকে রাতে এইখানে ভ্যালুগুলা বসায় দিব। কোন ভ্যালুগুলা বসাবো? উইদাউট বোনাস বসাবো। কিন্তু যখন হচ্ছে আমি ধরেন স্যাটারডেতে সব মার্কস আপনাদেরকে দিয়ে দিব অ্যাসাইনমেন্টে, সেই দিন এখানে বোনাস সহ যুক্ত হবে। বোনাস ছাড়াটা কেন দিচ্ছি? কারণ হচ্ছে যাতে আপনি এখানে টেন্টেটিভ কত মার্কসে আছেন এটা যাতে একটা ধারণা করতে পারেন। বুঝতে পারছি সবাই? স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কি স্যার এই ফ্রাইডে জমা দিতে হবে নাকি নেক্সট ফ্রাইডে জমা দিতে হবে? এই ফ্রাইডে। স্যার অ্যাটেন্ডেন্সটাও কি স্যার ফ্রাইডের মধ্যে দিয়ে দিবেন? অ্যাটেন্ডেন্স তো দিয়ে দিছি। স্যার এই ফ্রাইডে কি ভার্সিটিতে আসবো? মানে বন্ধ তো ভার্সিটি। অনলাইনে দিবেন তো জমা? ও অনলাইনে আছে স্যার, ছবি তুলে নাকি? হ্যাঁ, ছবি তুলে পিডিএফ করে। ও আচ্ছা। আচ্ছা, আমি ইন্ডাকশন আসি, আমি 5:30টার মধ্যে শেষ করব। ইন্ডাকশন জিনিসটা কি? এখানে কি বলছে দেখেন, আমাকে প্রতিটা জিনিসে মোটামুটি ক্যান ইউ ক্লাইম্ব আপ স্টেয়ারকেসেস অফ এনি হাইট, আপনি কি যে কোনো হাইটে, মানে যে কোনো সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আপনি কি বাইতে পারবেন? যত উঁচা তত হাইট হোক? হ্যাঁ পারবো, অবশ্যই আমরা পারবো। ইট উইল বি টাফ, এটা টাফ হবে, কিন্তু কি আমরা পারবো। ধরেন আমি একজনকে বললাম যে ধরেন আপনাকে 25 তলা যেতে হবে, এখন হচ্ছে লিফট নষ্ট হয়ে গেছে, আপনি কি জিরায় জিরায় হইলো 1 ঘন্টা লাগায় হইলো কিন্তু আপনি যাবেন। ধরেন 25 তলা থেকে আপনার স্যালারি দেওয়া হবে, 5 মাসের স্যালারি আপনার আটকে রয়েছিল, এখন সেটা 25 তলা থেকে দিবে, আপনি কিন্তু অফকোর্স যাবেন, কষ্ট হলেও যাবেন। এটার জন্যই বলছে হাউ ক্যান ইউ প্রুভ ইট, যে আপনি যেতেই পারবেন। এটাই হচ্ছে এই জিনিসটা। তো এটাকে আমরা কি ধরেন, আপনি এই যে একেবারে গ্রাউন্ডে আছেন, এই যে ক্লেম 1, ইউ ক্যান ক্লাইম্ব আপ দ্য ফার্স্ট স্টেপ, আপনাকে ধরেন এই যে এই চূড়ায় আসতে হবে, এই যে এখানে আসতে হবে। তো এটা আমি কিভাবে প্রুফ করব? তো আমি কি প্রথমে এটা ধরবো আমি সিঁড়িতে উঠতে পারি, এই যে আমি সিঁড়িতে উঠতে পারলাম, তারপরে আমি কি ক্লেম করব? যেহেতু আমি উঠতে পারছি আমি পরেরটাও পারবো। দেখছেন ক্লেম 2 কি করছে? ইউ ক্যান ক্লাইম্ব আপ দ্য নেক্সট স্টেপ ইফ ইউ হ্যাভ অলরেডি ক্লাইম্বড আপ টু সাম স্টেপ, যদি আপনি কিছু স্টেপ অলরেডি উঠে থাকেন তাহলে আপনি পরের স্টেপও দিতে পারবেন। তখনই তো এটা প্রুফ হবে যে না আমি একেবারে কি যেমন করে করে সরি বেশি উপরে চলে গেছি, আমি টপে উঠতে পারবো। বুঝতে পারছি? তার মানে হাসিটা স্যার এমন, ওটা আমি দেই নাই, ওটা হচ্ছে স্যারের স্লাইড, স্যার জানে। আচ্ছা, তো এটা মনে রাখবেন, ইন্ডাকশনের দুইটা কেস, একটা হচ্ছে বেসিস কেস আর একটা হচ্ছে ইন্ডাকশন কেস। তো বেসিস কেসটা কি? এখানটাতে দেখেন, a predicate p of n is true for all values n belongs to z plus। তো z plus এর মানে প্রথম সংখ্যাটা কি ছিল মনে পড়ে? z মানে কি ছিল? z মানে প্লাস মাইনাস সব ছিল। হ্যাঁ, z প্লাস মানে কি ছিল? যেখানে 1 থেকে কাউন্ট হবে। এটার জন্য কি যে দেখেন বেসিস কেস হচ্ছে কি p of 1 is true। ইন্ডাকশনের দুইটা কেস, আমি যখন একটা প্রবলেম ম্যাথমেটিক্যালি সলভ করাবো তখন দেখবেন আপনারা পুরো প্রপারলি বুঝে গেছেন। কিন্তু তার আগে বেসিস কেসটা কি? বেসিস কেসটা হচ্ছে p of 1 is true। আমাকে ইন্ডাকশনের বেসিস কেস লাগবে, ইন্ডাকশন কেস, দুটোই আমাকে প্রুফ করে দেখাইতে হবে। তো ইন্ডাকশন কেসটা কি? ইন্ডাকশন কেসটা হইতেছে যদি p of k ট্রু হয় তাহলে p of k plus 1 ও কি হবে? ট্রু হবে। ওই যে আগের প্রবলেমটার মতো, যদি আপনি কিছু স্টেপ, এই যে ক্লেম 1, যদি আপনি কিছু স্টেপ বা ফার্স্ট স্টেপ দিয়ে থাকতে পারেন বা উপরে উঠতে পারেন তাহলে পরবর্তী স্টেপগুলোকে আপনি উঠতে পারবেন। তো ইন্ডাকশনের দুইটা কেস, একটা হচ্ছে বেসিস কেস, একটা হচ্ছে ইন্ডাকশন কেস। বেসিস কেসটা আমরা কই থেকে পাবো? বেসিস কেসটা পাবো আমাদের যে গিভেন কন্ডিশন দেওয়া থাকবে সেখান থেকে পাবো। আর ইন্ডাকশন কেসটা কি হবে? ইন্ডাকশন কেসটা হবে যদি p of k এর জন্য আমার ঘটনাটা সত্য হয় তাহলে p of k plus 1 এর জন্য ঘটনাটাকে সত্য হইতে হবে। এটা দেখেন, এটার বেসিস কেস কি হবে? p of n is true for all values of n। ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় কই থেকে?
রোজনের বই অনুযায়ী 0 থেকে স্টার্ট হয়, তাহলে এটার বেসিস কেস কি হবে? 0 হওয়ার কথা না? এই যে এটার বেসিস কেস, ধরেন আমি এখানে ইপিক পেন ইউজ করে আমি লিখে দিই, এটার বেসিস কেস হবে হচ্ছে পি অফ 0, আর ইন্ডাকশন কেস ওটার মতোই, পি অফ কে ইজ ট্রু, দেন পি অফ কে প্লাস 1 ইজ অলসো ট্রু। ইন্ডাকশন কেস সব এটাই থাকে মোস্ট লাইকলি, মানে কম বেশি। এই যে এই ইপিক পেনটা ইউজ করলে হচ্ছে এই স্লাইডটাতে এটাতে সমস্যা হয়। হ্যাঁ, এই ম্যাথটা দেখি, খুব ভালোভাবে বুঝবে এই ম্যাথটা। এই ম্যাথটা বুঝতে পারলে ইন্ডাকশনের সবকিছু বোঝা শেষ হয়ে যাবে। আমি এই দুইটা ম্যাথে সলভ করে দিব, এই 3 নাম্বারটার আর 4 নাম্বারটার বা 5 নাম্বারটার, এগুলো সলভ আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এগুলো আমার খাতায় করা আছে, বাট আপনাদেরকে মেইনলি ফোকাস রাখতে বলবো এই দুইটা প্রবলেম আর হচ্ছে লাস্টের এই প্রবলেমটা, এগুলো একটুখানি ভালো করে ফোকাস রাখলেই হবে। আপনার খাতা থেকে নোটটা দিবেন কি এলএমএস এ? হ্যাঁ, আমি এলএমএস আপলোড করব, ঠিক আছে? আচ্ছা, তো এইখানটাতে কি বলছে দেখেন, ফার্স্টে কি বলছে, প্রুভ দ্য সামেশন ফর্মুলা অফ দ্য ফলোইং সিরিজ ফর অল পজিটিভ ইন্টিজারস n। আমাকে বলেন অল পজিটিভ ইন্টিজারস স্টার্ট হয় কই থেকে? পজিটিভ ইন্টিজার স্টার্ট হয় কই থেকে? 1 থেকে। তাইলে এই প্রবলেমটার জন্য আমার বেসিস কেস কি? p অফ 1 হবে না? ইয়েস স্যার। হ্যাঁ, এখন আসি নোটটাতে খেয়াল করি। দেখেন এটা প্রবলেম আছে, তো সবার আগে দেখেন আমি এখানে বেসিস কেস লিখছি, দেখছেন? বেসিস লিখে কি লিখছি? টু প্রুভ p অফ 1। তো p অফ 1 ধরছি, কেন ধরছি p অফ 1 বুঝতে পারছি তো? কারণ আমাকে এখানে বইলেই দিছে যেটা কি পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার স্টার্ট হয় কই থেকে? 1 থেকে স্টার্ট হয়। তো 1 থেকে স্টার্ট হইলে আপনি বাম পাশে এখানে কি আছে 1 2 3 4 ডট 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 1 মানে n, তার মানে কি আপনি p এর ভ্যালু কত ধরছেন? 1 ধরছেন। তো p অফ n, তাহলে এখানে p অফ 1 কত হবে? লেফট হ্যান্ড সাইড 1 হবে। এটা হচ্ছে আপনার, আমি এখানে ইপিক পেনটা ইউজ করি তাহলে বেটার বুঝতে পারবো। দেখেন কি লিখলাম? লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড কোনটা? এটা না? এখানে জাস্ট 1 বসাই দিছি n এর জায়গায়, কারণ আমি এখানে কি দেখেন p অফ n যদি এটা হয় তাহলে p অফ 1 কত হবে? শুধু 1 হবে। আর রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় p অফ 1, তার মানে n কে রিপ্লেস করতেছেন আপনি 1 দ্বারা, তাইলে এখানে n এর জায়গায় রিপ্লেস করবেন 1 দ্বারা। দেখেন ভ্যালুটা 1 পাইছেন, বাম পাশে 1 ডান পাশে 1, বুঝি নাই? রাইট হ্যান্ড সাইডটা বুঝতে পারছি, লেফট হ্যান্ড সাইডে 1 কিভাবে হলো? লেফট হ্যান্ড সাইডটা 1 হবে কারণ হচ্ছে আপনি এখানে দেখেন, এখানে আপনার কি আছে? p অফ n সমান সমান এটা 1 2 3। তো p অফ 1 মানে কি আপনি প্রথম এলিমেন্টটাকে বা প্রথম 1 ভ্যালুটাকে নিতেছেন, এই কারণে বাম পক্ষ হচ্ছে 1। এই যে p অফ n, n এর পরিবর্তে তো এগুলা লিখছেন। এটা কি p অফ, আচ্ছা দেখেন, না না এটা বুঝেন, এই যে এই সিরিজটা বা এই ধারাটাকে খেয়াল করেন আপনি, সব বাদ দেন, এই ধারাটাকে খেয়াল করেন। এই ধারা অনুযায়ী কি হইতেছে? p অফ n 1 থেকে শুরু করে n পর্যন্ত গেছে, তাইলে p অফ 1 মানে কি? একটাই এলিমেন্ট থাকবে, সেটা কি হবে? প্রথমটা হবে না? যদি আমি এখানে লিখতাম এই ধারা অনুযায়ী p অফ 4, p অফ 4 মানে কি হইতো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, বুঝতে পারছি? তাহলে p অফ n দেখে কি হইছে? ডট 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 n পর্যন্ত গেছে, তাহলে p অফ 1 হইলে কি হবে? 1, প্রথমটাই থাকবে শুধু। এই কারণে এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে p অফ 4 হলে লেফট হ্যান্ড সাইড কি হইতো? এটাই তো লিখলাম, p অফ 4 হইলে কি হইতো? p অফ 4 তো বেসিস কেসের বেলায় তো আমি p অফ 4 কেন বের করব? বেসিস কেস মানে কি আমি প্রথমটা ধরে করব শুধু, মানে 1। এখানে কি আমাকে কি ছিল? পজিটিভ ইন্টিজার ছিল না? তো পজিটিভ ইন্টিজার স্টার্ট হয় কই থেকে?
1 থেকে স্টার্ট হয়, এই কারণে আমি এখানে 1 ধরে স্টার্ট করব। আমি জাস্ট আর কি বুঝাইলাম এটা একটা ধারা, এটা একটা সিরিজ। এই সিরিজ নাম্বারে যেমন 0 থেকে শুরু হয় তখন কি স্যার লেফট হ্যান্ড সাইডে 0 হইতো? হ্যাঁ, যখন পি অফ 0 হইতো, পরের প্রবলেমটাই পি অফ 0 থেকে শুরু হবে। আমি দেখাবো, প্রবলেম নাই। তো এটা ছিল আমার বেসিস কেস। বেসিস কেসটা প্রুফ করে ফেলা কোনো ব্যাপারই না। ওকে, আই হোপ একটু বুঝতে পারছি। বেসিস কেসের পর এখন হচ্ছে আমরা ইন্ডাকশন কেসটাকে প্রুফ করব। তো ইন্ডাকশন কেসের বেলা আমি কি বলছি, টু প্রুফ, ঠিক এভাবেই লিখবেন। পি অফ কে কে প্রুফ করব এবং পি অফ কে প্লাস 1 কেও প্রুফ করব। তো দেখেন ওই ইকুয়েশনটা সমস্যা, এখানে তো ডিভাইড দেওয়া যায় না। n স্টার কি ছিল, n মাইনাস n প্লাস 1, n প্লাস 1 ডিভাইড বাই b। দেখেন এখানটাতে কি করতেছি, তো আমি এখানে পি অফ কে কে প্রুফ করব। এটা কি ছিল, পি অফ এন সমান সমান এটা ছিল। ধরেন আমি এটাকে কি লিখতে পারতাম, কিভাবে দেখেন, পি অফ এন লিখে এটাকে না অ্যাকচুয়ালি ইকুয়াল দেয় না, কিন্তু এটাকে কিন্তু ওই যে তিনটা সিম্বল দিয়ে যে লেখে ওইটা, এটা কিন্তু তিনটা সিম্বল দিয়ে মানে প্রায় সমতুল্য। দেখবেন আমার নোট খাতায় খেয়াল করছেন কিনা আমি জানি না, এই যে দেখেন এখানটাতে কিন্তু কে যে দেখছেন আমি এখানে কিন্তু কে যে তিনটা সিম্বল দিয়ে লিখছি। তো যাই হোক, ওগুলোর জন্য প্যারা নাই, ওগুলোর জন্য আমি মার্কস কাটবো না। তো এখানে কি দেখেন, পি অফ এন যদি এটা হয় তাইলে এই সেম জিনিসটাকে আপনি এখানটাতে খেয়াল করেন, পি অফ কে সমান সমান কি হবে। ধরেন যদি আপনি যদি এখানে যদি লিখতেন পি অফ কে, তাহলে এখানে কি হয়ে যেত, জাস্ট এন এর জায়গা কি কে দ্বারা রিপ্লেস হয়ে যেত না। একটুখানি পরে আপা এখানে কি লিখবো আমরা, জাস্ট কে হয়ে যাবে, কে দ্বারা সবকিছু রিপ্লেস হয়ে যাবে, তাই না। সবকিছুকে আমরা এখানে কে দ্বারা রিপ্লেস করে দিয়েছি, আর কিছুই না। দেখবেন আপনাদের যে ইন্ডাকশন কেস, ইন্ডাকশন কেসে এভাবেই দেখানো হয়েছে। দেখেন সবার আগে কি করছে, 1 টু আমি এর উপর একটুখানি এর উপর সবাই ক্লিক করলে ভালো হয়। এখানে কি 1 2 3 ডট 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 কে দিয়ে কি হয়ে গেছে, কে ইনটু কে প্লাস 1 ডিভাইডেড বাই 2 দিয়ে এটাকে এক নাম্বার ইকুয়েশন দিছি। দেখেন এটাকে ধরেন হচ্ছে আমি এক নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমি কি করছি, আমি এটাকে ইন্ডাকশন কেসের জন্য আমাকে ধরে নিতে হবে যে পি অফ কেটা হচ্ছে সত্য, এটাকে আমাকে ফিক্স ধরে নিতে হবে। তাহলে আমি কি বলতেছি যে আমার এক নাম্বার ইকুয়েশনটা সত্য। এখন যেহেতু এক নাম্বার ইকুয়েশনটা সত্য, সো আমি এখন এক নাম্বারটা ধরে আমি হচ্ছে দুই নাম্বারটা প্রুফ করতে যাব। তো দুই নাম্বারটা কি ছিল, যে ঠিক আছে তাহলে এখন আমাকে প্রুফ করে দেখাও পি অফ কে প্লাস 1 হচ্ছে ট্রু। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এটার পরের স্টেপটা কি হবে।
এটা তো ধরেন কে পর্যন্ত আসলাম, তো এখানে কে প্লাস ওয়ান কি হবে? দেখেন এমন করে করে আগে কি কে অবধি যাবে, কে অবধি যাওয়ার পরে তারপরেরটাই কি হবে, কে প্লাস ওয়ান নাম্বারের স্টেপটা হবে না? এই লাইনটা কি বুঝছি? দেখেন এই লাইনটাতে খেয়াল করেন, এখানে আমি কিন্তু জুম করে দেখাই, এটা কি ও মানে ওপেনিং এ দেয়া যায় না, এই যে ফ্রন্টে আনা যায় না, অর্ডার ব্রিং টু ফ্রন্ট আনছি। হ্যাঁ এখানটাতে দেখেন স্যাররা কি করছি আমি, এই যে এখানে কি কে পর্যন্ত করছি, মানে এই লাইনটা এই পর্যন্ত আই হোপ সবার বুঝতে পারার কথা। কে পর্যন্ত করার পর আমি কি করছি, পি অফ কে প্লাস ওয়ান এর জন্য বের করছি। তাহলে আপনারাই আমাকে এখন এখানটাতে বলেন, আমি যদি এটাকে যদি ব্রিং টু ফ্রন্ট আনি, ব্যাক টু ফ্রন্ট দেন ব্যাকওয়ার্ড, ডুপ্লিকেট হয়ে গেছে। দেখেন আমি যদি k প্লাস 1 দেই এর পাশে p অফ k প্লাস 1, তাহলে এটা কি হয়ে যাবে, k প্লাস 1। আমার কি স্ক্রিন কি ভিজিবল হচ্ছে না? স্যার কথা শোনা যাইতেছে না। স্যার আপনার নেট মিল বাফার করতেছে এখন। আরে স্যারের এলাকার নেট নাই না, আমার এলাকাতে নেট আছে। যাই হোক এখন শুনতেছি। জি স্যার। জি স্যার। আচ্ছা শুনলে দেখেন পি অফ কে এর জন্য এটা, তাইলে বলেন তো কে প্লাস ওয়ান এর জন্য কি হবে? জাস্ট কে এর জায়গায় কে প্লাস ওয়ান দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে কেমনে বুঝাইতাম, এই যে দেখেন তারপরে প্লাস 1 ডিভাইড বাই 2, জাস্ট কে এর জায়গায় কে প্লাস 1 হয়ে গেছে। এই যে এখানে কি কে এর জায়গায় কে প্লাস 1 হইছে, তাহলে এখানেও কি কে এর জায়গায় কে প্লাস 1 হইছে। তো এইখানটাতে কে এর জায়গায় আমি যদি কে প্লাস 1 দেই তাহলে কি হবে, কে প্লাস 1, আর এই যে এই প্লাস 1, এই কারণে কি হয়ে গেছে, কে প্লাস 2 হয়ে গেছে। এটা কি বুঝছি এই লাইনটা? জি স্যার। ওকে একেবারে লাস্ট স্টেপ, যদি একটু বুঝাই ফেলেন তাহলে ইন্ডাকশন ধরে ফেলছেন। একেবারে লাস্ট স্টেপ, আপনি ধরেন কে প্লাস 1 পর্যন্ত কইরা ফেলছেন, তাহলে সেখানে কি অলরেডি কি আপনার কে পর্যন্ত কি করা হয়ে গেছে না? জি স্যার। তো এটা আমি এমনি বলছি, এটা আর কি মনে করেন আমাদের যে ম্যাথের জন্য যে ইনস্ট্রাকশন দেয়া লাগে আমি এমনি করে বলছি। এখন দেখেন নরমাল টেকনিক, আমার তেমন কোনো কিছুই না। এই এক নাম্বার যে ইকুয়েশনটা, এই এক নাম্বার ইকুয়েশনের দুই সাইডে আমি কে প্লাস 1 যোগ করে দিব। দেখেন এক নাম্বার ইকুয়েশনটা কোনটা ছিল, এটা ছিল না 1 2 3 ডট 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 কে, এই যে 1 2 3 ডট 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 কে, এর এই পাশে কে প্লাস 1 যোগ করছি, এই যে কে ইনটু কে প্লাস 1 ডিভাইডেড বাই 2, কে ইনটু কে প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই পাশেও কি কে প্লাস 1 যোগ করছি। আপনি এখানে লসাগু করেন, লসাগু শিখানোর আমার কিছু নাই, ক্যালকুলেট করে দেখেন এটা পেয়ে গেছেন। এটা আর এটা সেম সেম আসছে। জি স্যার। তার মানে এটা আপনার প্রুফ হয়ে গেছে ইন্ডাকশনে, বাস আর কিছু নাই। স্টেপ কি কি, প্রথমে হচ্ছে বেসিস কেস করব, বেসিস কেস করার পরে আমরা পি অফ কে ইন্ডাকশন কেসে আইসা পি অফ কে বের করব, পি অফ কে বের করার পর পি অফ কে প্লাস 1 বের করব। ঠিক আছে, পি অফ কে প্লাস 1 বের করার পর এক নাম্বার ইকুয়েশনে দুই পাশেই কে প্লাস 1 টাকে যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর ক্যালকুলেশন করে এই যে কে প্লাস 1 এর জন্য এইখানে যে ভ্যালুটা পাইছিলাম, যদি সেম সেম ভ্যালু পাই তাহলে আমার এটা প্রুফ হয়ে গেছে।
আরেকটা প্রবলেম আমি লাস্ট দেখাই দিই, তাহলে আমার মনে হয় না আমার সিলেবাসেরও কিছু বাকি থাকবে, আপনাদেরও হয়তো বা বুঝতে আর একটুখানি ইজিয়ার হবে। আর আমি এই নোটটা আমি আজকে দিয়ে দিব। কোনো ম্যাথ ছিল? হ্যাঁ, এটা ম্যাথ ছিল। আপনাকে এই যে এরকম দিয়ে দিবে, এই যে এরকম দিয়ে দিবে, ঠিক আছে, যেটা স্লাইডে আছে হুবহু এই যে এরকম দিয়ে দিবে, দিয়ে বলবে যেটা প্রুফ করতে। আপনারা যদি হচ্ছে আপনাদের ফাইনালের 2-4টা কোশ্চেন যদি দেখেন তাহলে মনে হয় আরো প্রপারলি দেখতে পারতেন। ধরেন যে ফল 23-এরই প্রথম কোশ্চেনটা ইন্ডাকশনের থাকে, এই যে এরকম, এই যে ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন whenever n is non negative integer, এখানে এটা বলেই দেওয়া থাকে nটা কি, ঠিক আছে। এগুলা যথেষ্ট হার্ড, ঠিক আছে। এগুলা বহুত মানে এই প্রবলেম গুলো আর কি আপনাদের এবারের ফাইনালের তুলনায় কম্পারেটিভলি একটুখানি টাফ। আপনাদের ফাইনালের কোশ্চেন যথেষ্ট ইজি, ঠিক আছে। আরে ইজি দেখে আসলে একটা কইরা দিন স্যার, বুঝি না, ইজি থেকে ইজি দেখে একটা ফাইনালে কোশ্চেন সলভ করে দেন, তাহলে একটু আইডিয়া হবে। এই যে এগুলো তো কোনো না কোনো বারের কোশ্চেন, এগুলোই তো এখানে এভাবে ইনসার্ট করা হয়েছে। দেখেন এটাও তো খুব সুন্দর একটা কোশ্চেন, এটাও তো খুব সুন্দর একটা কোশ্চেন। এটা যদি সলভ করে, যে নন নেগেটিভ দিয়ে ধরেন আমি একটা সলভ করাচ্ছি, নন নেগেটিভ দিয়ে ধরেন আমি যদি সলভ করাই, এখানে কি দেখেন, এখানে কি বলছে, নন নেগেটিভ বলছে। নন নেগেটিভ মানে কি, জিরো না, ঠিক না। কিন্তু এইখানটাতে বেসিস কেস কি হবে, জিরো হবে। কেন জিরো হবে, এখনই প্রুফটা দেখাই। এই যে দেখেন, আপনি নরমালি আমি এই যে দেখেন আমি এই লাইনটা লিখছি, যেমন ছিল তেমন লিখছি। পি অফ এন সমান সমান আমি এমন লিখছি। টু প্রুফ বেসিস, अगेन লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমি কি দিতেছি, 1। কেন, কারণ কি আমার প্রথম ভ্যালুটা নিতেছি আমি 1। এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে আমার, আবারও নেট চলে গেছে। ম্যান আই হোপ এখন দেখতে পারতেছেন স্ক্রিন, রাইট? সবাই কি কথা কি আমার কি ক্লিয়ারলি শুনতেছি? আবার গেছে। जी सर। আবার গেছে। শুনতেছি তো স্যার। সবাই তো হাহারি কেন মারে? আচ্ছা এখন হয়তো কথা ক্লিয়ারলি শুনতে, একটু ল্যাগিং আছে স্যার। বলতে থাকেন, যদি অসুবিধা হয় তাহলে বলছি। এম আই অডিবল? আমি কি এখনো কি, হ্যাঁ ঠিক আছে। দেখেন এই 1 কে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, এই 2 কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, আর এটা তো 2 টু দি পাওয়ার স্কয়ার আকারে আছে, 2 টু দি পাওয়ার কিউব আকারে আছে, ডট 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 2 টু দি পাওয়ার n আকারে আছে। তো বেসিস কেসে দেখেন এখানে কত আছে, ভ্যালুটা 0 আছে। বুঝতে পারছি? এই কারণে এখানে কি লেফট হ্যান্ড সাইড 1 আসছে। কেন, প্রথম ভ্যালুটা ধরেন আমি যদি 0 নেই, তারপর আমাকে প্রথম ভ্যালুটা কত রিটার্ন করতেছে, আমাকে 1 রিটার্ন করতেছে। দ্যাটস ওয়াই লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো এই রাইট হ্যান্ড সাইডে আমি এখন n এর মান 0 বসাবো। কেন 0 বসাবো, কারণ কি আমার বেসিস কেস ইনিশিয়ালি শুরু হয়েছিল কই থেকে, 0 থেকে শুরু হয়েছিল। 2 টু দি পাওয়ার 0 দেখে এখানে 1 হইছে। 2 টু দি পাওয়ার 1 দিলে কিন্তু এখানে 2 থেকে হইতো,
ধরেন আপনার এই ইকুয়েশনটা স্টার্ট হইছে কথার কথা 2 থেকে স্টার্ট হইছে, তখন আপনার বেসিস কেসে n এর মান হইতো 1 এবং লেফট হ্যান্ড সাইড হয়ে যাইতো হচ্ছে 2। বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, তাইলে হচ্ছে এখন কি করব, রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। রাইট হ্যান্ড সাইডে কি করব, 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। 2 টু দি পাওয়ার n এর মান কত, এখানে বেসিস কেসে কত ধরছি, 0 ধরছি, তার মানে কত 0 প্লাস 1, আর এই যে এখানের এই মাইনাস 1। তো 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে কি, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে কি 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত 1। এটা প্রুফ করলাম। এটা কি করলাম, আমরা বেসিস কেস করলাম। বেসিস কেস করার পর কি করব, ইন্ডাকশন কেস করব। তো ইন্ডাকশন কেসটাতে কি করতেছি দেখেন, সেম ভাবে আমরা এখন এতক্ষণ কিসের জন্য করছিলাম, এখানে n এর জন্য ছিল, এই যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখানে এসে আমরা কিসের জন্য করব, k এর জন্য করব, 2 টু দি পাওয়ার k, 2 টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1, এই যে মাইনাস 1 যেমন আছে ঠিক তেমন। ঠিক আছে, এর পরের বার আমরা কি করব, k প্লাস 1 এর জন্য করব। প্রথমবার হচ্ছে k এর জন্য করছি, দ্বিতীয়বার হচ্ছে k প্লাস 1 এর জন্য করব। তাহলে কি হবে, k এর জায়গায় খালি শুধু k প্লাস 1 দ্বারা রিপ্লেসড হয়ে যাবে। এই যে k এর জায়গায় k প্লাস 1 দ্বারা রিপ্লেসড হয়ে গেছে, এইখানে এই k এর পরিবর্তে কি হয়ে যাবে, k প্লাস 1 হয়ে যাবে। আর এই যে দেখেন k প্লাস 1 প্লাস 1, তার মানে কি k প্লাস 2 হয়ে গেছে। একটু বুঝছি? জি স্যার বুঝছি। ওকে, একটু বুঝতে পারলে এখন দেখেন কি বলছিলাম। তারপরে যে স্টেপটা কি ছিল, এই যে 1 নাম্বার ইকুয়েশনে পরবর্তীতে যা কি করব, জাস্ট ওইটাকে খালি k প্লাস 1 টাকে খালি যোগ করে দিব। এই যে এখানে কি 2 টু দি পাওয়ার k প্লাস 1 টাকে এই পাশে যোগ করে দিছি, উভয় পাশে। মানে একে যা ছিল তাই তো লিখছি, যে দেখছেন তা তো লিখছি, এর উভয় পাশে কি 2 টু দি পাওয়ার k প্লাস 1 যোগ করে দিছি। মানে এখানটাতে যা থাকবে, এই যে এখানটাতে যা থাকবে ওইটাকে k তে কনভার্ট করব, ওইটা দুই পাশে যোগ করে দিব। আগেরবার কি যোগ করছিলাম, শুধু k প্লাস 1 যোগ করছিলাম, কারণ এখানে পাওয়ার টাওয়ার কিছু ছিল না। এখানে কি 2 এর পাওয়ার আকারে আছে, তাই কি 2 টু দি পাওয়ার k প্লাস 1 উভয় পাশে যোগ করে দিছি। এখন আসেন আপনাদের খুব সুন্দর একটা ম্যাথ শিখাই। a প্লাস a মানে কত, a প্লাস a মানে কত 2a। এখন আমি বলি 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার a, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার a, সরি পারি না লিখতে? জি। তো পারলে এখন দেখেন, এই যে ডান পাশে খেয়াল করেন, 2 টু দি পাওয়ার k প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার k প্লাস 1, এটাকে কি লিখতে পারি, 2 ইনটু 2 টু দি পাওয়ার k প্লাস 1, আর এই যে মাইনাস 1টা যেমন ছিল তেমন। তো এই 2 এর পাওয়ার আমি এখানে কি দিতে পারি, 1 দিতে পারি, গুণ 2 টু দি পাওয়ার k প্লাস 1। আমরা কি পড়ছিলাম, ওই যে লগারিদম বা হচ্ছে সূচকের অঙ্কে আমরা কি শিখছিলাম, কোন কিছুর বেস, এই ধরেন a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 2, তো হচ্ছে কি এটাকে কি বলা হয়, বেস। বেস বেস যদি সেম সেম হয় এবং এরা যদি গুণ অবস্থায় আছে, পাওয়ার পর কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তার মানে কি 2 2 সেম সেম, তার মানে কি k প্লাস 1 প্লাস 1, তার মানে কি k প্লাস 2 হয়ে যাবে। এই দেখেন এটা এখানে আছে, তাই না? তার মানে এভাবে লিখে দিবেন, এটা ইজ ট্রু। আমি এটার সলভ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের ইন্ডাকশন শেষ, ঠিক আছে? এখন হচ্ছে সেটা কই, রেকর্ডিংটা কই।